তো আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টটা চ্যাপ্টার 2 নিয়ে। ঠিক আছে, চ্যাপ্টার 2 আর এটা লেকচার নাম্বার কিন্তু 4, লেকচার নাম্বার 04। আচ্ছা, এখানে আমরা আলোচনা করবো যে থিওরিয়াম 06 বা 6 নাম্বার থিওরিয়ামটা। তো এই 6 নাম্বার থিওরিয়ামটা আলোচনা করতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেই বিষয়গুলি আমি একটু আলোচনা করে নেই। তো এখানে দেখেন থিওরিয়াম 6টা হচ্ছে যদি একটি ফাংশন এফ অফ জেড এবং এফ অফ জেড সমান যদি এরকমের হয়, মানে এই একটি ফাংশন বলতে একটা কমপ্লেক্স ফাংশন বা জটিল ফাংশন, এবং আমরা জানি জটিল ফাংশন এফ অফ জেড সমান লেখা যায় ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই, এবং কোনো ডোমেনে ডি এ অ্যানালিটিক হয়, অর্থাৎ কোনো একটা ডোমেনে কি হয়, যদি এফ অফ জেড ফাংশনটা যদি অ্যানালিটিক হয় তবে ইহার উপাংশ ফাংশন, এদের যে উপাংশ ফাংশন আমরা পাচ্ছি এখানে ইউ আর ভি, এই ইউ ভি ডি এর মানে ডোমেনের কী হবে, হারমোনিক হবে। তো এই কখন হারমোনিক হয় এই বিষয়টাই মূলত আমাদের জানতে হবে। তো দেখেন হারমোনিক ফাংশনটা কি বলা হচ্ছে, বাস্তব মান ফাংশন, অর্থাৎ মানটা কি হবে, বাস্তব হবে। তাহলে বাস্তব মান ফাংশন ইউ অফ এক্স কমা ওয়াই কে, আচ্ছা এখানে যদি আমরা দেখি যেমন দেখেন ইউ প্লাস আইভি, এখানে বাস্তব কোনটা, ইউ হচ্ছে বাস্তব আর আইভি হচ্ছে কাল্পনিক, রিয়েল পার্ট কিন্তু ইউ। তাহলে বলা হচ্ছে বাস্তব মান ফাংশন কোনটা, ইউ অফ এক্স কমা ওয়াই কে ডি ডোমেনের হারমোনিক বলা হইবে যদি এটি দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে। মূলত এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। দেখেন একটি দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ মানে কি, ডিফারেন্সিয়েশন কি থাকবে, দুই ক্রমের বিদ্যমান থাকে এবং ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। এবং দেখেন এটা কি, ইউটা এখানে দুই ক্রমের, দেখেন ডেল ডেল এক্স ইউ যদি হয় এটা এক ক্রমের, এটা যদি আমি আবার অন্তরীকরণ করি অর্থাৎ ডেল ডেল এক্স ইউ, সেটা কিন্তু দুই ক্রমের হইলো। আর এটাকে লেখা যাবে কি ডেল ডেল স্কোয়ার আর ডেল এক্স গুণ করলে ডেল এক্স স্কোয়ার ইউ। তাহলে এটা হবে সেক্ষেত্রে কি দুই ক্রমের, অর্থাৎ দুই ক্রম বলতে দুইবার ডিফারেন্সিয়েশন। তো এখানে কি হবে, তাহলে দুই ক্রমের ডিফারেন্সিয়েশন, দেখেন ইউকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন কয়বার, দুইবার, এবং ওয়াই এর সাপেক্ষে ইউকে আংশিক ডিফারেন্সিয়েশন দুইবার। তাহলে এটা একটা যোগ আর কি, এই রকমের যদি হয় অর্থাৎ এই রকমের আকারে যদি সমীকরণটা হয় তাহলে আমরা এফ অফ জেড কে কি, আচ্ছা তাহলে আমাদের কি হবে, ইউ ফাংশনটা কি হবে, হারমোনিক ফাংশন হবে। এই বিষয়টা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এখন দেখেন দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাসের সমীকরণ কি রকম বলা হচ্ছে, দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরক সমীকরণ ডেল স্কোয়ার সাই ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ভাগ ডেল ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু আরও থাকতে পারতো যে প্লাস হচ্ছে ডেল স্কোয়ার সাই ভাগ ডেল জেড স্কোয়ার এরকম। অর্থাৎ এখানে সাইটা যেহেতু সাইটা হচ্ছে আপনার এক্স এবং ওয়াই এর ফাংশন, তার মানে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন দুইবার, ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন দুইবার, তাদের যোগফল কি হবে, 0 হবে। তাহলে দ্বিতীয় ক্রমে যদি এখানে সাইটা যদি আমাদের এক্স ওয়াই জেড অর্থাৎ তিন চলকের ফাংশন হইতো সেক্ষেত্রে এখানে জেডও আসতো আর কি। তো এই হচ্ছে বিষয়। তাহলে দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরক সমীকরণ কি, ডেল স্কোয়ার সাই ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান 0কে ল্যাপ্লাসের সমীকরণ বলা হয়, যেখানে সাইটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই, অর্থাৎ সাইটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, একটি প্রকৃত মান বিশিষ্ট ফাংশন। তো এই মানে এখান থেকে আমরা সংজ্ঞাগুলো মুখস্থ করে রাখতে হবে এটা বলতেছি না, আমাদের উপপাদ্য অর্থাৎ 6 নম্বর উপপাদ্যটা পড়তে গেলে আমাদের এই সমীকরণগুলো লাগবে। ঠিক আছে, তো এই জন্য সমীকরণের আকারগুলো একটু দেখে নেন তাহলেই হবে। তো আমি হচ্ছে থিওরিয়াম 6-এ যাচ্ছি। এখানে বলা হচ্ছে যদি একটি ফাংশন কি হয়, এফ অফ জেড সমান ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই হয় আর কি, এবং এর কোনো ডোমেন অর্থাৎ ডি এ অ্যানালাইটিক হয়, অর্থাৎ এফ অফ জেড ফাংশনটা ডি ডোমেনে অ্যানালাইটিক হয়, তখন ইহার উপাংশ ফাংশন যেখানে ইউ এবং ভি আছে, এই ইউ ভি ডি অর্থাৎ ডোমেনে কী হবে, হারমোনিক হবে, এটা আমাদের দেখাতে হবে। তো আমি প্রমাণে যাচ্ছি। বলা হচ্ছে যেহেতু ডোমেন ডি ও এফ কি, এফ বলতে এফ অফ জেড আর কি, তাহলে ডি ডোমেন ও এফ কি অ্যানালাইটিক হয়, এখানে বলে দেওয়াই হয়েছে যদি একটি ফাংশন এফ অফ জেড ডি ডোমেনে অ্যানালাইটিক হয় তাহলে আমরা ধরেই নিব যে এটা অ্যানালাইটিক। তাহলে যেহেতু ডি ও এফ অ্যানালাইটিক, সুতরাং ইহার উপাংশ ইউ এবং ভি ডি এর সর্বত্র কি করবে, কোসি রিম্যানের সমীকরণ সিদ্ধ করবে। আপনি গত ক্লাসটা করছেন কিনা জানি না, তো ওখানে কিন্তু হচ্ছে যদি অ্যানালাইটিক হয় সেটা কি করবে, কোসি মানে অ্যানালাইটিক ফাংশন এফ অফ জেড, এটার থেকে আমরা কোসি রিম্যান্সের সমীকরণটা হচ্ছে যে উপপাদ্য দুইটা রয়েছে, একটা নেসেসারি কন্ডিশন একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, ঠিক আছে, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত একটা আর একটা পর্যাপ্ত শর্ত, সেই দুইটা আমরা প্রমাণ করছিলাম। এবং প্রমাণ করার পর আমরা হচ্ছে এই সমীকরণ দুইটা পাইছি, একটা হচ্ছে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান ডেল বি ভাগ ডেল ওয়াই এবং ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান মাইনাস ডেল বি ভাগ ডেল এক্স, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আপনি হচ্ছে লেকচার নাম্বার প্রথম মানে পার্ট 1টা যদি দেখেন দ্বিতীয় চ্যাপ্টারের, তাহলেই কিন্তু এই সমীকরণগুলোর প্রমাণটা দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়তে। এখন দেখেন একের উভয় পাশে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই।
তো 1 নম্বর যে সমীকরণ এটার উভয় পাশে কি করব আমরা x এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, তার মানে হচ্ছে উভয় দিকে ডেল ডেল এক্স প্রয়োগ করব। কি করব? ডেল ডেল এক্স আমরা প্রয়োগ করে দিব। তাহলে এখানে দেখেন ডেল ইউ ভাগ ডেল এক্স আছে, এখানে আমি ডেল ডেল এক্স প্রয়োগ করলাম, ডেল ইউ ভাগ ডেল এক্স সমান এই দিকেও ঠিক একইভাবে ডেল ডেল এক্স প্রয়োগ করলাম, আর আছে এখানে ডেল ভি ভাগ ডেল ওয়াই এবং আছে এবং দিয়ে দেন, তারপর হচ্ছে ডেল ইউ ভাগ ডেল ওয়াই এর এখানে আমি ডেল ডেল এক্স প্রয়োগ করলাম, তাহলে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান এই দিকে এখানে মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স আছে, কিন্তু এখানে আমি কি করলাম ডেল ডেল এক্সটা প্রয়োগ করে দিলাম। আমরা জানি কি উভয় দিকে একই মান দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো ক্ষতি হয় না। এই পর্যন্ত আপনি বুঝছেন কিনা একটু জানান তো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন এখন হচ্ছে এই ডেল আর এই ডেল গুণ করলে কি হবে? ডেল স্কোয়ার ইউ আর ডেল এক্স গুণ করলে ডেল এক্স এর উপরে স্কোয়ার সমান এই দিকে কি ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার, আর এখানকার ভি ডেল এক্স আর ডেল ওয়াই গুণ করলে হবে ডেল এক্স ডেল ওয়াই, তারপরে এবং আছে এবং দিয়ে দেন, এখানে আবার গুণ করে দেন ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, আর নিচে ডেল এক্স আর ডেল ওয়াই গুণ করলে হবে ডেল এক্স ডেল ওয়াই সমান এই দিকে মাইনাসটা আপনার সামনে প্লাসে মাইনাসে কি মাইনাস সামনে লিখলেন, ডেল ডেল গুণ করলে ডেল স্কোয়ার ভি আর ডেল এক্স গুণ করলে ডেল এক্স এর উপরে স্কোয়ার, এটাকে দেবো আমরা ইকুয়েশন নাম্বার 2। আবার একের উভয় পাশে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই বা আংশিক ডিফারেন্সিয়েশন করে পাই। তো এই যে 1 নম্বর সমীকরণ আছে এটাকে আমরা এতক্ষণ ডেল ডেল এক্স প্রয়োগ করছিলাম উভয় দিকে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছি। এখন আমরা কি করব? আংশিক অন্তরীকরণ করব ওয়াই এর সাপেক্ষে এই 1 নম্বর সমীকরণটা। তাহলে আমি যদি উভয় দিকে ডেল ডেল ওয়াই প্রয়োগ করি তাহলে কি হবে? এখানে হবে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স সমান দিক, মানে এখানে আমি ভেঙে করে দিয়েছি কিন্তু এখানে একটা লাইন গ্যাপ আছে, আশা করি বুঝবেন। তারপর সমানের দিক কি আমি ডেল ডেল ওয়াই জাস্ট গুণ করে দেন, তাহলে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই এর উপরে স্কোয়ার হবে এবং আছে এবং দিয়ে দেন, এখানে আবার ডেল ডেল ওয়াই গুণ করে দেন, তাহলে হবে ডেল স্কোয়ার ইউ ভাগ কি ডেল ওয়াই এর উপরে স্কোয়ার সমানের দিক কি মাইনাস, এখানে আবার ডেল ডেল ওয়াই গুণ করে দিলে কি হবে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই ডেল এক্স। তো এই বিষয়টা বুঝছেন কিনা দেখেন, এটাকে দিলাম আমি 3 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এখন আমরা জানি কি দেখেন, আমরা জানি হচ্ছে বিষয়টা আমি একটু বলে দিচ্ছি। আমরা যেমন আগে পড়ছিলাম কি, মানে এটা তো আমরা আগে থেকেই জানি যে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, এটাকে এভাবেও লেখা যায় যে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে অর্থাৎ ডেল ওয়াইটাকে সামনে লেখা যায়, ডেল এক্সটাকে পরে লেখা যায়। এটা যায় কিনা, এটা আগে থেকে জানেন কিনা দেখেন, ক্যালকুলাস 2-তে কিন্তু এই ধরনের সমস্যা আমরা করেছিলাম। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ওখান থেকেই জাস্ট আমরা জানি যে এইভাবে লেখা যায়, অর্থাৎ এই ডেল এক্সটা এখানে আগে আছে সমানের দিকে আমরা এটাকে পরেও লিখতে পারবো, অর্থাৎ ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ওয়াই সমান আমি লিখতে পারবো ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই ডেল এক্স। এখানে কি পরিবর্তন হয়েছে? ডেল এক্স ডেল ওয়াই, অর্থাৎ এক্স ডেল এক্সটা আগে আছে ডেল ওয়াইটা পরে, এখানে ডেল ওয়াইটা আগে হবে ডেল এক্সটা পরে হবে, এভাবে লেখা যায়। এবং একইভাবে ডেল স্কোয়ার ভি অর্থাৎ ইউ এর জায়গায় যদি ভি দিই তাহলে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স ডেল ওয়াই সমানের দিকে কি লেখা যাবে? ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই ডেল এক্স, এটা লেখা যায়। এখন দেখেন আমরা এখন কি করবো, এদের মানগুলো বসাই দিব, অর্থাৎ ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ওয়াই, তাহলে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ওয়াই এটার মানটা যদি আমি দেখি ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ওয়াই, এই যে দেখেন এখানে একটু লক্ষ্য করেন 2 নম্বর সমীকরণে দেখেন ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই সমান কি লেখা যায়? মাইনাস ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে লিখলাম মাইনাস ডেল স্কোয়ার অর্থাৎ ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স ডেল ওয়াই এর মানটা বসাই দিছি, মাইনাস ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স এর উপরে স্কোয়ার সমান আছে সমান দিয়ে দেন ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই ডেল এক্স। এবার হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই ডেল এক্স, এই যে এখানে দেখেন ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই ডেল এক্স, তাহলে এটার মান কি? এটার মান লেখা যায় ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই স্কোয়ার, আমি লিখলাম ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই স্কোয়ার, এখানে এবং আছে এবং দিয়ে দেন, এখানে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স ডেল ওয়াই। আচ্ছা, এখন দেখেন ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স ডেল ওয়াই, এই যে এখানে দেখেন ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স ডেল ওয়াই, তাহলে এটা সমান কি লেখা যায়? ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স এর উপরে স্কোয়ার, আমি লিখলাম, তারপর সমান আছে সমান দিয়ে দেন, এখানে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই ডেল এক্স, তাহলে ডেল স্কোয়ার এই যে এখানে দেখেন ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই ডেল এক্স, তাহলে এখানে যদি আমি মাইনাস দ্বারা যদি 1 দ্বারা গুণ করি তাহলে এদিকে মাইনাস আসবে, এটা কি হবে? প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি পাবো ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই ডেল এক্স এর মান মাইনাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার, তাহলে আমি বসাবো মাইনাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার। এই পর্যন্ত বুঝছেন কিনা? আপনার মতামতটা একটু জানান। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমি পরের পেজে যাচ্ছি। তো আমি কি করলাম, শেষের লাইন যেটা ছিল সেটা এখানে উঠাই নিছি, নেওয়ার পরে দেখেন
আমার হচ্ছে কি এই যে মাইনাস ডেল স্কোয়ার ভি ভাগ ডেল এক্স এর উপরে স্কোয়ার, এটা কি মাইনাসটাকে আমি মানে বাম দিকের মানটাকে আমি ডান দিকে পাঠাই দিব, সেক্ষেত্রে এদিকে কিছু থাকবে না, মানে জিরো সমান এদিকে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই স্কোয়ার, আর এই বাম দিকের মানটা ডান দিকে এসে প্লাস ডেল স্কোয়ার ভি ভাগ ডেল ওয়াই ডেল এক্স এর উপরে স্কোয়ার হবে। তারপরে এবং আছে এবং দিয়ে দেন, এখানে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার, আর এই যে ডান দিকের মাইনাস মানটা সমানের বাম দিকে আসলে প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার হবে সমান এদিক জিরো। এটাকে যদি আমি একটু সাজাই লিখি, অর্থাৎ ডান দিকের মানটা বাম দিকে, বাম দিকের মানটা ডান দিকে লিখি, সেক্ষেত্রে আমি পাই ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান এদিক জিরো। আর এটা যেরকম আছে সেরকম। এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, সুতরাং উভয় উপাংশ ফাংশন ইউ এবং ভি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। আচ্ছা দেখেন, এখন কি উভয় ইউ এবং ভি, অর্থাৎ ইউ এর ফাংশন এবং ভি এর ফাংশন উভয় ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। ল্যাপ্লাসের সমীকরণটা কীরকম ছিল আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আবার দেখাই দিচ্ছি। দেখেন, ল্যাপ্লাসের সমীকরণ কি, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান কি জিরো। আমি এই যে এখানে দ্বিতীয় ক্রমে ল্যাপ্লাসের সমীকরণ ডেল স্কোয়ার সাই ভাগ ডেল এস স্কোয়ার, দেখেন ডেল স্কোয়ার সাই ভাগ হচ্ছে ডেল এক্স এর উপরে স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ভাগ ডেল ওয়াই এর উপরে স্কোয়ার, যেখানে সাইটা হচ্ছে এক্স কমা ওয়াই এর ফাংশন। এখন যদি সাইটাকে আমি লিখি ইউ অফ এক্স কমা ওয়াই, ইউটাও কিন্তু এক্স ওয়াই এর ফাংশন, সেক্ষেত্রে এটা কি হবে, ডেল স্কোয়ার ইউ, এটা সমান আবার জিরো, তাহলে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস হবে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান কি হবে জিরো। আবার যদি ইউ না ধরে আমি ভি অফ এক্স কমা ওয়াই ধরি, সেক্ষেত্রে কি লেখা যাবে, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল, এটা ভি আর কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ভি ভাগ হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার সমান জিরো। তার মানে কি প্রত্যেকটাই কিন্তু ল্যাপ্লাসের যে সমীকরণ সেটা কিন্তু সিদ্ধ করতেছে, মানে মেনে চলতেছে আর কি, বুঝছেন কিনা, বা স্যাটিসফাইড হচ্ছে। তো এই বিষয়টা বুঝছেন কিনা দেখেন, এখানে যেহেতু ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, আর তাহলে আমরা বলতে পারবো যে অতএব ডি এ ইউ, অর্থাৎ উপাংশ ফাংশন যে ইউ এবং ভি দুইটাই হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন আর কি, এই দুইটাকে হারমোনিক, এবং এটাই আমাদের প্রমাণ করার কথা বলছিল। দেখেন যে ডি ডোমেনে ইউ ভি হারমোনিক কিনে এটা আমাদের দেখাতে বলছে, যেখানে ইউটাও আমাদের এক্স ওয়াই এর ফাংশন, ভিটাও এক্স ওয়াই এর ফাংশন। তো এখন বুঝছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। কোনো সমস্যা থাকলে বলেন, শুরুর দিক থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যা নাই। না ভাইয়া কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন দেখেন থিওরিয়াম 7 নাম্বারটা এখন আমরা দেখবো। থিওরিয়াম 7-এ বলা হচ্ছে পোলার আকারে ল্যাপ্লাসের সমীকরণ ডেল স্কোয়ার সাই ভাগ ডেল আর স্কোয়ার প্লাস 1 ভাগ আর ডেল সাই ভাগ ডেল আর প্লাস 1 ভাগ আর স্কোয়ার ডেল স্কোয়ার সাই ভাগ ডেল থিটার উপর স্কোয়ার সমান জিরো, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি প্রমাণে যাচ্ছি। দেখেন বলা হচ্ছে ধরি জেড সমান, মানে ধরি বলতে কি আমরা জানি যে জটিল সংখ্যা কি জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এবং কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক থেকে আমরা কি জানি, এক্স সমান আর কস থিটা এবং ওয়াই সমান আর সাইন থিটা, ঠিক আছে। এবং আমরা কি জানি যে কমপ্লেক্স ফাংশন ডাব্লিউ সমান কি এফ অফ জেড, এবং এফ অফ জেড সমান লেখা যায় ইউ প্লাস আই ভি, যেখানে ইউটাও আমাদের এক্স কমা ওয়াই এর ফাংশন ও আমাদের ভিটাও হচ্ছে এক্স কমা ওয়াই এর ফাংশন। এগুলো কিন্তু এখন আমরা জানি আসলে, যে আমরা যে ক্যালকুলেশনগুলো করে আসলাম এগুলো থেকে জানি, ঠিক আছে। এখন দেখেন, এখন পোলার আকারে কোসি রিম্যান্সের সমীকরণ, এগুলো আমরা প্রমাণ করছিলাম, পোলার আকারে কোসি রিম্যান্সের সমীকরণ। তো এগুলো যদি আমি একটু দেখাই দিই তাহলেই বুঝতে পারবেন যে কোসি রিম্যান্সের সমীকরণ কিন্তু আমরা প্রমাণ করছিলাম। এই যে দেখেন, আমাদের এটা দেখানো হলো বলতে এই যে ডেল ইউ ভাগ ডেল আর সমান 1 ভাগ আর ডেল ভি ভাগ ডেল থিটা এবং ডেল ভি ভাগ ডেল আর সমান -1 ভাগ আর ডেল ইউ ভাগ ডেল থিটা, ঠিক আছে। এটাই কিন্তু ছিল আমাদের কোসি রিম্যান্সের সমীকরণ আর কি। এই যে দেখা হচ্ছে পোলার আকারে কোসি রিম্যান্সের সিআর এর সমীকরণ, ঠিক আছে। এগুলো আমরা প্রমাণ শিখছি আগে, যারা ভিডিওগুলো দেখে নাই তারা ভিডিওগুলো দেখে নিলেই হবে। তাহলে আমরা কি পোলার আকারে কোসি রিম্যান্সের সমীকরণ হতে আমরা জানি এগুলো ডেল ইউ ভাগ ডেল আর সমান 1 ভাগ আর ডেল ভি ভাগ ডেল থিটা, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1, অ্যান্ড ডেল ভি ভাগ ডেল আর সমান -1 ভাগ আর ডেল ইউ ভাগ ডেল থিটা, এটাকে দিলাম 2, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা এই পর্যন্ত বুঝছেন কিনা, এগুলো হচ্ছে সবগুলোই প্রত্যেকটা মান জানা মান, জাস্ট আমি তবুও দেখাই দেওয়ার চেষ্টা করলাম যে কোথা থেকে আসছে না আসছে, বিষয়টা বুঝছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন দেখেন আরও থিটার সাপেক্ষে ইউ ও ভি এর যদি দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ থাকে তখন, আচ্ছা একটু আগে আমরা যেভাবে লিখলাম, দেখেন এখানে এই যে এই কাজটাই এখন আমরা আর থিটার সাপেক্ষে করব। দেখেন এখানেই কি এক্স ওয়াই ছিল, এখানে ওয়াই এক্স ছিল, এখানে এক্স ওয়াই ছিল, এখানে ওয়াই এক্স ছিল। তো এই বিষয়টা আমরা আর থিটার সাপেক্ষে যদি লিখি সেক্ষেত্রে কীরকম হবে, দেন বলা হচ্ছে আরও থিটার সাপেক্ষে ইউভি এর যদি দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ থাকে তখন আমরা লিখতে পারবো ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল আর ডেল থিটা সমান কি ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল থিটা ডেল আর, অর্থাৎ এখানে ডেল আর ডেল থিটা আরটা আগে আছে থিটাটা পরে আছে, এখানে থিটাটা আগে
আগে আরটা পরে, এই হচ্ছে বিষয়। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এবং এখানে ভি এর ক্ষেত্রে জাস্ট ইউ এর জায়গায় ভি বসাই দেন, ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর ডেল থিটা সমান হবে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটা ডেল আর। এটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। তো এটা বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। মানে এটা আগেরটাই আর কি। দেখেন ডেল স্কোয়ার ইউ ভাগ আমরা কি লিখছিলাম, ডেল এক্স ডেল ওয়াই সমান হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই ডেল এক্স। কিন্তু এটাই আমরা এক্স ওয়াই এর জায়গায় আমরা যদি বলা হচ্ছে যে ইউভি যদি আর এবং থিটা এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন বা অন্তরজ থাকে, সেই ক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারবো। এই হচ্ছে বিষয়, অন্য কিছু না। তো আমি পরের পেজে যাচ্ছি। আমি কি করলাম, 3 নম্বর সমীকরণটা এখানে উঠাই নিয়েছি। 3 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট কি ছিল, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল আর ডেল থিটা সমান হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল থিটা ডেল আর। আচ্ছা, এখন দেখেন আমি এখান থেকে কি করতে পারি, ডেল ডেল আরটাকে বাইরে লিখলাম, তাহলে এখানে লেখা যাবে ডেল ইউ ভাগ ডেল থিটা। এটা যদি গুণ করে দেন, ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, আর ডেল আর ডেল থিটা গুণ করলে হবে ডেল আর ডেল থিটা সমান। এই দিকে ঠিক একইভাবে আমি ডেল ডেল থিটাকে বাইরে লিখলাম, ডেল ইউ ভাগ ডেল আর, এটাকে গুণ করে দিলেও উপরের লাইনটাই হবে। তো এখন দেখেন ডেল ভাগ ডেল আর, আর এখানে ডেল ইউ ভাগ ডেল থিটা, ডেল ইউ ভাগ ডেল থিটা, ডেল ইউ ভাগ ডেল থিটা আমরা 1 নম্বর সমীকরণে দেখছিলাম। আমি সমীকরণটা দেখাচ্ছি না, এখানে উঠাই নিয়েছি হুবহুব। ডেল ইউ ভাগ ডেল আর, ডেল ইউ ভাগ ডেল আর আর ডেল। আচ্ছা, এখানে দেখেন এই, আচ্ছা এইদিকে একটু দেখাই দিই, তাহলে বোঝানো একটু সহজ হবে। এখন দেখেন এখানে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। দেখেন ডেল ইউ ভাগ, এই যে 1 নম্বর সমীকরণটা আমি এখানে উঠাচ্ছি, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। ডেল ইউ ভাগ ডেল আর সমান হচ্ছে 1 ভাগ আর ডেল ভি ভাগ ডেল থিটা। এটা কি না দেখেন তো, এটা কি না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন দেখেন এখান থেকে আমাদের এখানে মান লাগবে কার, ডেল ইউ ভাগ ডেল থিটা, ডেল ইউ ভাগ ডেল থিটার মান লাগবে। ও আচ্ছা, আর একটা সমীকরণ ছিল, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আমি 2টা সমীকরণ এখানে উঠাই নেই, 2টা সমীকরণে লাগবে আমাদের। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে ডেল ভি ভাগ ডেল আর সমান হচ্ছে -1 ভাগ আর ডেল ইউ ভাগ ডেল থিটা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এখন দেখেন, এখন এখন আমাদের এখানে কার মানটা লাগবে, এই যে অংশটা দেখেন একটু, ডেল ইউ ভাগ ডেল থিটার মানটা আমাদের লাগবে। তাহলে ডেল ইউ ভাগ ডেল থিটার মান আমরা 2 নম্বর সমীকরণ থেকে বাইর করে নিতে পারবো। তাহলে 2 নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, দেখেন ডেল ভি ভাগ ডেল আর, এই দিকের যে আরটা আছে সমানের বাম দিকে আসলে কি হবে, এটা ভাগ অবস্থায় আছে, এখানে কি হবে, গুণ হবে। সমানের দিকে থাকবে হচ্ছে মাইনাস ডেল ইউ ভাগ ডেল থিটা। এখন যদি আমি -1 দ্বারা গুণ করে দিই কি হবে, মাইনাস আর ডেল ভি ভাগ ডেল আর সমানের দিকে হবে ডেল ইউ ভাগ ডেল থিটা। তাহলে আমি কি পাচ্ছি, ডেল ইউ ভাগ ডেল থিটা সমান মাইনাস আর ডেল ভি ভাগ ডেল আর। তাহলে আমি এখানে বসাইছি মাইনাস আর ডেল ভি ভাগ ডেল আর। এই বিষয়টা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে ডেল ইউ ভাগ ডেল আর এর মানটা লাগবে। তো ডেল ইউ ভাগ ডেল আর এর মান 1 নম্বর সমীকরণে কিন্তু আমরা হুবহু পাইছি যে 1 ভাগ আর ডেল ভি ভাগ ডেল থিটা, 1 ভাগ আর ডেল ভি ভাগ ডেল থিটা, এই অংশটা ডেল ইউ ভাগ ডেল আর, অর্থাৎ 1 নম্বর সমীকরণ দেখলেই বুঝবেন। তাহলে এখান থেকে মানটা আমি বসাই দিলাম 1 ভাগ আর ডেল ভি ভাগ ডেল থিটা। এখানে আমি নোট দিয়ে দিয়েছি 1 ও 2 নং হতে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন এর পরের লাইনে আমি যাচ্ছি, দেখেন এখানে কি, এখন ডেল ডেল আর, অর্থাৎ আর এর সাপেক্ষে আমার হচ্ছে মাইনাস আর ডেল ভি ভাগ ডেল আর, দুইটাকে কি করতে হবে, আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। যেখানে দেখেন এখানেও আমাদের আর আছে ডেল ভি ভাগ ডেল আর, অর্থাৎ এখানেও আর আছে, অর্থাৎ দুইটাই কিন্তু আর এর ফাংশন, কাজে এটা আমাদের ইউভি এর সূত্রের মধ্যে পড়বে। ইউভি এর সূত্র কি, আমরা দেখছিলাম যে ডিডিএক্স ইউভি সমান হচ্ছে ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে ভি ডিডিএক্স ইউ, তাই কি না? আচ্ছা, এটা এই সূত্রটা আমরা জানি, শুনতে পাচ্ছেন? দেখেন তো, শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনাচ্ছে। ও আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা জানি। এখন দেখেন আমরা এখানে কি করবো, একটাকে ইউ ধরবো, একটাকে ভি ধরবো। তো আপনারা চাইলে যে কোনো একটাকে ইউ ভি ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে যেটা ধরছি সেটা হচ্ছে ডেল ভি ভাগ ডেল আরটাকে ইউ ধরছি আর মাইনাস আরটাকে ভি ধরছি। তাহলে কি হবে, আমার হবে প্রথমে কি হবে, ইউ হবে, তাহলে ইউ বলতে ডেল ভি ভাগ ডেল আর, তাহলে ডেল ভি ভাগ ডেল আর, তারপরে হবে কি ডিডিএক্স, তাহলে এখানে ডিডিএক্স বলতে আমার ডেল ডেল আর, তাহলে ডেল ডেল আর কি হবে, ভি, ভি বলতে মাইনাস আর, তারপরে প্লাস, অর্থাৎ সূত্রের প্লাস, তারপরে কি হয়, ভি হয়, ভি বলতে মাইনাস আর, তারপর হবে ডিডিএক্স, ডিডিএক্স বলতে এখানে ডেল ডেল আর, তাহলে এই যে ডেল ডেল আর, তারপরে ইউ হবে, ইউ বলতে ডেল ভি ভাগ ডেল আর,
সমান এইদিকে ঠিক একইভাবে দেখেন আমার হচ্ছে 1/8 থেকে বাইরে নিয়ে আসলাম, আর ডেল থিটা ডেল ভি ভাগ ডেল থিটা এটাকে গুণ করে দিলে কি হবে দেখেন, ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ভি, ডেল থিটা গুণ করলে হবে ডেল থিটার উপর স্কোয়ার। এই পর্যন্ত আপনি ক্লিয়ার বুঝছেন কিনা? কোনো জায়গায় যদি সমস্যা থাকে বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে দেখেন এখন হচ্ছে আমার এখানে ডেল ভি ভাগ ডেল আর থাকলো, এখানে ডেল আর মাইনাস হচ্ছে আর, আমরা কি জানি ডিডিএক্স এক্স হলে ডিডিএক্স এক্স সমান কি 1 হয়। এখন যদি এখানে মাইনাস এক্স থাকে তাহলে -1টা বাইরে থাকবে, ডিডিএক্স এক্স এর করলে 1 হবে আর কি, তো আমাদের কি মাইনাস একটা থাকবে। এই জন্য এই ডেল আর মাইনাস আর এখানে ক্যালকুলেশন করলে আমি যে পাবো সেটা হচ্ছে -1, ঠিক আছে। তো এই মাইনাসটা আমি সামনে দিয়েছি ডেল ভি ভাগ ডেল আর, এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস আর, এখানে যদি গুণ করে দেওয়া হয় ডেল স্কোয়ার ভি, আর এখানে ডেল আর গুণ করলে ডেল আর এর উপর স্কোয়ার সমান এদিকে 1/8 ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটার উপর স্কোয়ার, অর্থাৎ যে রকম আছে সেরকমই রেখে দেওয়া হয়েছে। এরপর দেখেন মাইনাস হচ্ছে 1/8 বলতে এটা কোথা থেকে পাচ্ছি, আমি হচ্ছে একটু এই যে বাম দিকে কি করা হয়েছে এখানে, আচ্ছা এখানে যদি আমি কি করলাম যে আর দ্বারা ভাগ করা হয়েছে, কি করা হয়েছে উভয় পাশে আর দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে এখানে কি এখানে আমাদের আর দ্বারা যদি ভাগ করা হয় তাহলে -1/r, অর্থাৎ আর এখানে কি ডেল ভি ভাগ ডেল আর, দেখেন আর দ্বারা ভাগ করা হয়েছে, তারপরে এখানে কি মাইনাস আর আছে আর দ্বারা ভাগ ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর স্কোয়ার সমান এদিকে কি 1/r আছে আর আমাদের আর দ্বারা ভাগ করা হয়েছে, আর আছে হচ্ছে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটার উপর স্কোয়ার, এটা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা এরপর দেখেন -1/r ডেল ভি ভাগ ডেল আর যেরকম আছে সেরকম এখানে মাইনাস কি নিচের আর উপরের আর কাটা যায়, থাকে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর স্কোয়ার, আর সমান দিক 1 আর 1 গুণ করলে তো 1, আর গুণ করলে আর স্কোয়ার ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটার উপর স্কোয়ার। এরপরে দেখেন -1/r ডেল ভি ভাগ ডেল আর যেরকম আছে সেরকম এখানে মাইনাস ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর স্কোয়ার যেরকম আছে সেরকম, শুধুমাত্র এই বাম দিকে ডান দিকের মানটা বাম দিকে আসলে কি হবে, এখানে প্লাস ছিল, এটা -1/r স্কোয়ার ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটার উপর স্কোয়ার হয়ে যাবে সমান এদিক 0। এখন যদি আমি এখান থেকে কি করি মাইনাস কমন নেই, সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে গেল, থাকলো 1/r ডেল ভি ভাগ ডেল আর, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর স্কোয়ার, এখানেও মাইনাসটা প্লাস হয়ে গিয়ে 1/r স্কোয়ার ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটার উপর স্কোয়ার সমান এদিক 0। এখন -1 দ্বারা যদি উভয় দিকে গুণ করা হয় এটা প্লাস হয়ে যাবে, আর এখানে -1 আর 0 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি এখানে যদি একটু সাজাই নেই, এই যে স্কোয়ারটাকে আমি প্রথমে লিখছি ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর স্কোয়ার প্লাস হচ্ছে 1/r ডেল ভি ভাগ ডেল আর, অর্থাৎ এইটাকে আমি দ্বিতীয়তে লিখছি প্লাস হচ্ছে 1/r স্কোয়ার ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটার উপর স্কোয়ার, একটু সাজিয়ে লিখলেন সমান এদিক 0, এটাকে দিলেন 5 নাম্বার সমীকরণ। এখন 4 হতে একইভাবে আমরা পাই, অর্থাৎ 4 নম্বর সমীকরণটা যদি আমি একটু দেখাই দিই, এই হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই 4 নম্বর সমীকরণটাকেও যদি আমরা একইভাবে ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন না করলেও হবে, কেন না ক্যালকুলেশন ছাড়াও হচ্ছে, আচ্ছা এটা এখানে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, আচ্ছা করেই দিই, তাহলে 4 হতে পাই 4 নম্বর সমীকরণটা কি ছিল, ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর ডেল থিটা সমান হচ্ছে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল থিটা ডেল আর। এখন এখান থেকে আমি ডেল আর থেকে বাইরে নিলাম, তাহলে ডেল ভি ভাগ ডেল থিটা সমান হচ্ছে ডেল থিটা ডেল ভি ভাগ ডেল আর। এখন এখানে একটা বিষয় বলতে পারেন যে এখানে ডেল আরটাকে কেন বাইরে নেওয়া হচ্ছে, কারণ আমাদের ডেল ভি ভাগ ডেল থিটার কিন্তু মান আছে, তো আমাদের তো যেটার মান আছে সেটারই তো আমরা মান বসাবো, ঠিক আছে। এর জন্য ডেল আরটাকে কিন্তু বাইরে লেখা হচ্ছে, যেরকম আমাদের এখানে দেখেন ডেল আরটাকে বাইরে রেখে ডেল ইউ ভাগ ডেল থিটা আমরা করে নিয়েছিলাম, কারণ কি ডেল ইউ ভাগ ডেল থিটার মানটা ছিল, এই জন্য বসাই দিয়ে ক্যালকুলেশনটা করছি। তো এখন আমি পরের পেজে যাচ্ছি, তো এখন দেখেন আমি এখানে শেষের লাইনটা উঠাই নিলাম। তো এই পর্যন্ত আপনি বুঝছেন কিনা একটু আপনার মতামতটা জানা। হ্যাঁ একটু পারতামই, ওইটার মতোই তো মানটা বের করছেন। হ্যাঁ ওটার মতোই, তবু আমি একটু বলে দিই আর কি, কারণ হচ্ছে পরে যারা রেকর্ড ভিডিওটা দেখবে তাদের সহজ হবে, বুঝছেন কিনা, তারা বলতে পারবে না অন্তত যে ভাই বুঝায় নাই এরকমের। তো দেখেন ডেল আর এখানে হচ্ছে কি ডেল ভি ভাগ ডেল থিটা, তো ডেল ভি ভাগ ডেল থিটার মান আমরা এখান থেকে বের করবো। এই যে দেখেন ডেল ভি ভাগ ডেল 1 নম্বর সমীকরণ থেকে কিভাবে বের করবেন, 1/r আছে, 8টা এখানে ভাগ আছে, সমানের ডান দিকে গেলে গুণ হবে, তাহলে কি হবে আর ডেল ইউ ভাগ ডেল আর সমান হবে ডেল ভি ভাগ ডেল থিটা, তাহলে এই মানটা এখানে বসাইছে, আর ডেল ইউ ভাগ ডেল আর সমানের দিকে কি ডেল থিটা থাকলো, এখানে ডেল ভি ভাগ ডেল আর, তাহলে এই যে ডেল ভি ভাগ ডেল আর সমান কি -1/r ডেল ইউ ভাগ ডেল থিটা, তাহলে -1/r ডেল ইউ ভাগ ডেল থিটা। এখানে নোট দেওয়া হয়েছে 1 ও 2 নাম্বার সমীকরণ থেকে আমরা মানগুলো পাইছি। এখন আমাদের এখানে কি করতে হবে, যে আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করতে হবে, ডিডিএক্স ইউ ভি সমান হবে ইউ ডিডিএক্স ভি প্লাস হবে ভি ডিডিএক্স
ইউ, এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। তাহলে কি হবে দেখেন ডিডিএক্স ইউভি, এখানে আমি এই ডেল ইউ ভাগ ডেল আরটাকে ইউ ধরছি আর এখানে আরটাকে ভি ধরছি। তাহলে দেখেন আমার কি হবে ইউ আগে, তাহলে ইউ বলতে ডেল ইউ ভাগ ডেল আর, ডেল ইউ ভাগ ডেল আর, তারপর হবে কি আপনার ডিডিএক্স ভি, তাহলে ডিডিএক্স বলতে এখানে ডেল ডেল আর, তাহলে ডেল ডেল আর ভি বলতে আর, প্লাস হচ্ছে ভি আগে, তাহলে ভি বলতে আর, তারপর হচ্ছে ডিডিএক্স, ডিডিএক্স এর জায়গায় কি আছে ডেল ডেল আর, এখানে ইউ বলতে ডেল ইউ ভাগ ডেল আর সমান এইদিকে আমাদের হচ্ছে -1 ভাগ আর থেকে বাইরে নিলাম, ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, ডেল থিটা গুণ করলে ডেল থিটার উপর স্কোয়ার। এরপর আমি কি পাচ্ছি দেখেন এখানে ডেল ইউ ভাগ ডেল আর, আর এই ডেল ডেল আর আর এটাকে ক্যালকুলেশন করলে হবে আমার মানটা 1, তাহলে প্লাস এখানে আর, আর এই ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, ডেল আর ডেল আর গুণ করলে ডেল আর এর উপর স্কোয়ার সমান এদিক -1 ভাগ আর ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল থিটার উপর স্কোয়ার, যেরকম আছে সেরকমের থাকবে। এরপর দেখেন আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে নেই, অর্থাৎ এখানে দেখেন কি করছে আগে এখানে উভয় পাশে আর দ্বারা ভাগ করে দিছি, তাহলে এখানে আর দ্বারা ভাগ করলে কি হবে এখানে আর লেখা বা 1 ভাগ আর লেখা একই বিষয়, তাহলে 1 ভাগ আর ডেল ইউ ভাগ ডেল আর প্লাস হচ্ছে আর আছে আর দিয়ে ভাগ করলাম, আর এখানে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল আর স্কোয়ার সমান এদিকে কি আর দ্বারা ভাগ করলে এখানে 1 ভাগ আর ছিল, এখানে কি আর দ্বারা ভাগ করলে আর একটা আর গুণ হবে, তাহলে 1 ভাগ আর স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল থিটার উপরে স্কোয়ার। তাহলে এখন দেখেন 1 ভাগ আর ডেল ইউ ভাগ ডেল আর প্লাস এখানে উপরের আর নিচের আর কাটা যায় থাকে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল আর স্কোয়ার সমান এদিকে কি থাকবে -1 ভাগ আর স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল থিটার উপরে স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছে আমি এই যে হচ্ছে আচ্ছা এখানে দেখেন আমি একটু সাজিয়ে নিলাম, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল আর স্কোয়ারটাকে প্রথমে লিখছি আর এখানের প্রথমের মানটা দ্বিতীয়তে লিখছি আর কি, তাহলে 1 ভাগ আর ডেল ইউ ভাগ ডেল আর, আর এই যে ডান দিকের মানটা সমানের বাম দিকে আসলে কি হবে প্লাস 1 ভাগ আর স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল থিটার উপর স্কোয়ার সমানের দিক 0, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 6। আচ্ছা এই পর্যন্ত বুঝছেন? জি হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন 5 ও 6 নং সমীকরণে যদি আমরা ইউ সমান ভি সমান সাই বসাই, অর্থাৎ ইউ সমানও কি সাই, ভি সমানও সাই যদি বসাই তাহলে লিখিত আচ্ছা দেখেন 5 ও 6 নং সমীকরণে যদি ইউ সমানও সাই ভি সমানও সাই লিখি তাহলে আমরা একই মান পাই, যাহা কি হবে ডেল স্কোয়ার ভি ভাগ ডেল আর স্কোয়ার। দেখেন এটা ছিল আমাদের 5 নম্বর সমীকরণ, এখানে আমি যদি ভি এর জায়গায় সাই বসাই আর এই যে 6 নম্বর সমীকরণ যদি ইউ এর জায়গায় সাই বসাই তাহলে কিন্তু সমীকরণ দুটো কি হবে সেম হবে বা একই রকমের হবে। তো আমি সেই কাজটাই করছি, দেখেন 5 এবং 6 নম্বর সমীকরণে কি করব ভি এর জায়গায় সাই বসাইলে এটা আপনার দেখাতে হবে না, আপনি এখানে সাই বসাই দেন, দেখেন আমি বসাই দিই সাই সাই সাই, এখানে যদি আমি ইউ এর জায়গায় সাই বসাই দিই তাহলে কি হবে সমীকরণ দুইটা কিন্তু সেম হবে। দেখেন ডেল স্কোয়ার সাই ভাগ ডেল আর স্কোয়ার, এটা কিন্তু ডেল স্কোয়ার সাই ভাগ ডেল আর স্কোয়ার প্লাস 1 ভাগ আর ডেল স্কোয়ার সাই ভাগ ডেল আর প্লাস 1 ভাগ আর স্কোয়ার ডেল স্কোয়ার সাই ভাগ ডেল থিটার উপর স্কোয়ার, এখানেও কিন্তু তাই হবে। তাহলে আমি লিখতে পারি কি অতএব যে ডেল স্কোয়ার সাই ভাগ ডেল আর স্কোয়ার প্লাস 1 ভাগ আর ডেল সাই ভাগ ডেল আর প্লাস 1 ভাগ আর স্কোয়ার ডেল স্কোয়ার সাই ভাগ ডেল থিটার উপর স্কোয়ার সমান 0, ইহাই পোলার আকারের ল্যাপ্লাসের সমীকরণ। বিষয়টা ক্লিয়ার বুঝছেন? আমাদের এটাই কিন্তু প্রমাণ করার কথা বলছিল, আমি যদি একটু দেখাই দিই এই যে এটাই আমাদের প্রমাণ করার কথা বলছিল, প্রমাণ হয়ে গেল। তো বিষয়টা বুঝছেন কিনা জানান, প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় সমস্যা থাকলে বলেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। না ভাইয়া কোনো প্রবলেম নাই, খুব সুন্দরভাবে বুঝছি। আচ্ছা তাহলে আমি হচ্ছে পরে এখন হচ্ছে থিওরি আমাদের শেষ, আমি এখন অঙ্কগুলো করে নেব, বুঝছেন কিনা, মানে এখন অঙ্কগুলো করাবো। তো আমি হচ্ছে আচ্ছা তো এরপরে দেখেন এক্সাম্পল 2 নাম্বারটা, তো এক্সাম্পল 2 হচ্ছে এই চিত্রর যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে চ্যাপ্টার আপনার 5-6 এর ওইদিকে দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে হুট করে একটা অঙ্ক দিয়ে দিয়েছে আর কি, তো আমরা একটু চেষ্টা করি যে এটা এই অঙ্কটা করার। তাছাড়া এখানে শাখা বিন্দু বা হচ্ছে এই বিষয়গুলি কিন্তু আপনার হচ্ছে ওই শেষের দিকে চ্যাপ্টারগুলোতে দেওয়া আছে, বুঝছেন, কিন্তু এখানে হুট করে একটা অঙ্ক দিয়েছে, অর্থাৎ এই যে এইদিকে আপনার চ্যাপ্টার 5-এ কিন্তু দেওয়া আছে। কারণ চ্যাপ্টার 5-এর অঙ্ক এখানে একটা দেওয়া হয়েছে, সেটা আমরা একটু করে নেই তাহলেই হবে। এখানে এই যে চ্যাপ্টার 5-এ হচ্ছে আপনার এই অঙ্কগুলো আছে, তো আমরা এখানে যতদূর পারা যায় করে নিই, কারণ পরে তো আর হচ্ছে চ্যাপ্টার 5-এ গিয়ে তো আর চ্যাপ্টার 2 পড়ানো হবে না, সেক্ষেত্রে এই অঙ্কটা বাদ পড়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা একটু করি। দেখেন এক্সাম্পল 2-এ বলা হচ্ছে কি প্রুভ দ্যাট এফ অফ জেড সমান লন জেড হ্যাজ এ ব্রাঞ্চ পয়েন্ট অ্যাট জেড সমান 0, বলা হচ্ছে দেখাও যে জেড সমান 0 বিন্দুতে এফ অফ জেড সমান লন জেড এর একটি শাখা বিন্দু আছে। তাহলে এখানে যেহেতু শাখা বিন্দু বাইর করার কথা বলছে বা ব্রাঞ্চ পয়েন্ট, তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে শাখা বিন্দুটা কি। বলা হচ্ছে একটি বিন্দু জেড সমান এ কে এফ অফ জেড এর শাখা বিন্দু বলা হয় যদি জেড সমান এ বিন্দুর সাপেক্ষে কোনো আবদ্ধ পথ অনুসরণের ফলে এফ অফ জেড এর শাখাগুলো, অর্থাৎ এফ অফ জেড এর শাখাগুলো পরস্পর কি হয় বিনিময় হয়। তো আপনাদের এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে শাখাগুলো পরস্পর কি হয়
বিনিময় হয়, এই বিষয়টা একটু মনে রাখলেই হবে অঙ্কটা করার ক্ষেত্রে। অর্থাৎ সাপোজ ধরেন আপনার জেড আছে, সেটা Z1 হবে, আবার যদি সেটা Z1 থাকে সেটা জেড হবে, বুঝছেন কিনা? এই হচ্ছে তফাৎটা। যদি থিটা থাকে সেটা θ1 হবে। এই হচ্ছে বিনিময় হওয়া বা হচ্ছে শাখাগুলো কি হবে, বিনিময় হবে। তো উল্লেখ্য যে শাখা বিন্দুসমূহ প্রত্যেকেই ব্যতিক্রমী বিন্দু। তো আমরা সলিউশনে যাচ্ছি। দেখেন, ধরি আমরা কি, আমরা কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে জানি x সমান r cos থিটা, y সমান r sin থিটা। এখন আমাদের দেওয়া আছে কি f of z সমান, এই যে f of z সমান ln z, তাহলে আমি লিখলাম f of z সমান ln z। এখন দেখেন, এখন হচ্ছে ln z সমান আমি কি লিখতে পারি, এই যে ln z সমান আমি লিখতেছি, ln z সমান লেখা যাবে ln, আর z সমান কি, জটিল সংখ্যা z সমান x প্লাস আই ওয়াই। এগুলো আমরা প্রথম চ্যাপ্টারেই শিখছি। তাহলে আমি জেড এর জায়গায় বসালাম x প্লাস আই ওয়াই। তাহলে এখানে লন থাকলো আর x সমান কি r cos থিটা, তাহলে আমি লিখলাম r cos থিটা প্লাস এখানকার আই ওয়াই সমান কি r sin থিটা, তাহলে এই যে r sin থিটা বসাই দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আপনি বুঝছেন কি না, বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন আমার লন থাকলো, এখানেও আর আছে, এখানেও আছে, আর আছে, আরটা কমন নেওয়া যায়, তাহলে থাকে কি cos থিটা প্লাস আই sin থিটা। এখন আপনি হচ্ছে অয়েলারের যে উপপাদ্য বা অয়েলারের যে সূত্র আমরা জানি কি, ই টু দি পাওয়ার আই থিটা সমান লেখা যায় cos থিটা। এটা আপনার মনে আছে, ফান্ডামেন্টাল হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু এগুলো দেখছিলাম যে ই টু দি পাওয়ার আই থিটা সমান cos থিটা প্লাস আই sin থিটা লেখা যায়। এটা মনে আছে আপনার বা স্মরণ আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি লিখলাম cos থিটা প্লাস আই sin থিটা, এর জায়গায় ই টু দি পাওয়ার আই থিটা, এটা অয়েলারের উপপাদ্য আর কি। তাহলে এখন দেখেন আরেকটা সূত্র হচ্ছে, আমরা জানি লন এ বি, অর্থাৎ লন এ বি যদি গুণ আকারে থাকে এটাকে লেখা যায় লন এ প্লাস লন বি, বা লন এ প্লাস লন বি আকারে থাকলে সেটাকে লেখা যাবে লন এ বি। তো এখানে লন এ আরটাকে আমরা যদি এ ধরি আর ই টু দি পাওয়ার আই থিটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হবে লন এ বি, তাহলে কি লেখা যাবে লন এ, তাহলে লন এ বলতে আর প্লাস লন বি, লন বি বলতে ই টু দি পাওয়ার আই থিটা। এখন দেখেন লন জেড সমান, এটা কিন্তু আমরা প্রত্যেকটাই কি লন জেড সমান পাচ্ছি, তাহলে লন জেড সমান লন আর প্লাস, এখানে দেখেন এই লন আর ই মানে কিন্তু ওয়ান, লন আর ইর মানটা হচ্ছে ওয়ান, তাহলে লন আর ইর মান ওয়ান যদি বসাই দিই তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার। আচ্ছা, লন ইর মান যদি ওয়ান হয় তাহলে এটা তো আমাদের শেষ, আমরা কি পাচ্ছি এখানে আই থিটা, তাহলে আমরা পাচ্ছি আই থিটা। ঠিক আছে, আমরা এখানে আপনারা এখন বলতে পারেন যে এটা পাওয়ার থেকে কিভাবে ভিত্তি হইলো, কারণ হচ্ছে লনের বেলায় পাওয়ারটাকে সহগ আকারে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারতাম, দেখেন লন ই টু দি পাওয়ার আই থিটা আছে, এটাকে আমি এভাবে লিখতে পারবো যে কি পাওয়ারটাকে সহগ আকারে লেখা যায়, তাহলে আই থিটা লন ই, আর এই যে লন ই এর মানটা ওয়ান, তাহলে আমি কি লিখলাম আই থিটা ওয়ান, তাহলে আমি পাচ্ছি আই থিটা, তাহলে লন জেড সমান লন আর প্লাস আই থিটা। এই পর্যন্ত বুঝছেন কি না? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরি জেড সমান Z1 যা কিনা নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ Z1 এর মানটা জিরো নয়, এবং আর সমান R1, থিটা সমান θ1। কেন এগুলো ধরে নিচ্ছি, কারণ শাখাগুলো পরস্পর কি হবে, বিনিময় হবে। তো আমাদের দেখাতে হবে যে এগুলো ছিল জেড আর থিটা, এখন এগুলো বিনিময় হয়ে Z1 R1 θ1 হয়েছে, এই বিষয়টা। তাহলে এই জন্য আমাদের ধরে নিতে হবে যে ধরি জেড সমান Z1 নট ইকুয়াল টু জিরো এবং আর সমান R1 এবং থিটা সমান θ1। তাহলে আমি কি করতে পারি, এই সমীকরণটা রূপান্তরিত হয়ে কি হবে, লন Z1 সমান হচ্ছে লন R1 প্লাস হচ্ছে আই, থিটার জায়গায় কি বসাবো θ1। ঠিক আছে, এটা বিনিময় হইলো। এখানে একটা বাংলা কথা আছে কি, ধনাত্মক দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মূল বিন্দু চারদিকে একটি পূর্ণ সার্কিট তৈরির পর Z1 এর দিকে ফেরত আসতে পাই আর সমান R1 থিটা সমান, দেখেন এখানে পূর্ণ সার্কিটের কথা বললে সেখানে আপনার 2 পাই আপনাকে যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়ার কারণ হচ্ছে কি, আপনার দেখেন এখানে হচ্ছে পাইয়ের মানে 180, 2 গুণন 180 মানে কি 360, আর আপনার হচ্ছে এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, মানে চতুর্থ চতুর্ভাগ, এই চারটা চতুর্ভাগ কিন্তু দেন, প্রথমটা 90 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই চারটা সমষ্টি কি পূর্ণ সার্কিট মানে কি চারটা যদি ঘুরে আসে তাহলে 360 ডিগ্রিতেই আসে কিন্তু পৌঁছবে আর কি। দেখেন প্রথমটা থেকে আসলো কি 90 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তাহলে 180, তারপরে 90 ডিগ্রি, 270, তারপরে 90 ডিগ্রি মানে 360, তাই কিনা দেখেন তো 360। এর জন্য আপনার θ1 প্লাস 2 পাই যোগ করে দিতে হবে, আর বাংলা কথাটা প্র্যাকটিস করে মনে রাখতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এখন যেন কি হয়, লন Z1 সমান তাহলে কি হবে, লন Z1 সমান হবে লন R1, তাহলে এই যে লন R1 প্লাস আই আমাদের থাকলো, আর θ1 সমান আমি এখন কি লিখবো, θ1 সমান কি হবে, মানে থিটা সমান কি হবে আমার θ1 প্লাস 2 পাই, তাহলে এই যে θ1 এর জায়গায় আমি বসাবো হচ্ছে θ1 প্লাস 2 পাই। ঠিক আছে, অর্থাৎ 2 পাই পূর্ণ সার্কিট, এর জন্য 2 পাই যোগ করে দেওয়া লাগবে। আমি পরের পেজে যাচ্ছি, দেখেন তাহলে আমি
শেষের লাইনটা এখানে উঠে নিয়েছি, জাস্ট লন জেড ওয়ান সমান হচ্ছে লন আর ওয়ান প্লাস আই থিটা ওয়ান প্লাস 2 পাই। তাহলে সুতরাং আমরা এফ অফ জেড এর আরও একটি শাখা বিন্দু পাই, আর সেগুলো জেড সমান 0 একটি শাখা বিন্দু। তাহলে আমরা আরও একটা বিন্দু পাই কি এই মানে এখানে দেখেন আমরা কি জেড ওয়ান আর ওয়ান থিটা ওয়ান প্লাস 2 পাই পাচ্ছি। তো এটাই হচ্ছে কি শাখা বিন্দু, ঠিক আছে। তো এবং বিন্দুটা আচ্ছা এখানে চিত্রটা যদি দেখেন এই যে 0, তাহলে এখানে আর থিটা আর এটা হচ্ছে জেড, তারপরে এখানে কি হবে এটা আর ওয়ান থিটা ওয়ান জেড ওয়ান। তো এই হচ্ছে বিষয়, এটা প্র্যাকটিস করে একটু মনে রাখেন, কারণ এটা এই চ্যাপ্টারের অঙ্ক না, যখন ওই চ্যাপ্টারের অঙ্কগুলো করব তখন মানে ভালোভাবে সেটা বুঝাই দেওয়া সম্ভব হবে। কারণ আমরা যে উপপাদ্যগুলো শিখলাম সেই উপপাদ্য দিয়ে অঙ্ক হলে আমরা সহজে বুঝতে পারবো। তো আমি হচ্ছে এখন এক্সাম্পল 13 নম্বরে যাচ্ছি। তো এই অঙ্কে কি মানে বুঝছেন কিনা দেখেন তো। আচ্ছা এখন এক্সাম্পল 13 নাম্বার আপনার বইয়েও বাইর করতে পারেন। এখানে বলা হচ্ছে কি দেখা হচ্ছে জটিল ফাংশন এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি, যেখানে এফ অফ জেড সমান দেওয়া আছে এই মানটা যখন জেড নট ইকুয়াল টু 0, অর্থাৎ জেড এর মান যখন 0 হবে না তখন এই মানটা হবে, আর যখন জেড এর মানটা 0 তখন এফ অফ জেড এর মানটাও কি হবে 0 হবে। এখন বলা হচ্ছে মূল বিন্দুতে এই বিষয়টা আমাদের বইয়ে দেয়া নাই, মূল বিন্দুতে কচি রিম্যান্সের সমীকরণকে সিদ্ধ করে যদিও এ প্রাইম অফ 0 বিদ্যমান নয়। তাহলে আমাদের কচি রিম্যান এর যে সমীকরণটা আমরা দেখছিলাম সেটা সিদ্ধ করে কিনা সেটা যাচাই করতে হবে, এবং এ প্রাইম অফ 0 বিদ্যমান নয় এটা প্রমাণ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা সলিউশনে যাচ্ছি। দেখেন তো আমরা প্রথমে দেখাবো যে কচি রিম্যান্সের সমীকরণ সিদ্ধ করে কিনা এই বিষয়টা না কোনটা, আচ্ছা সিদ্ধ হয়। আচ্ছা দেখেন সিদ্ধ করে কিনা এটা দেখাবো। তাহলে আমাদের দেওয়া আছে কি এফ অফ জেড সমান, এই দেখেন দেওয়া আছে এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি। তাহলে এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি, আর এটা সমান আমি কি লিখতে পারবো এফ অফ জেড সমান কত, দেখেন এফ অফ জেড সমান হচ্ছে যখন জেড এর মানটা নট ইকুয়াল টু 0 তখন কিন্তু এস কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখানে এফ অফ জেড সমান এটা লিখতে পারবো এফ অফ জেড সমান হচ্ছে এস কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পর্যন্ত বুঝছেন, মানে এই বিষয়টা বুঝছেন। আচ্ছা এখন দেখেন আমরা এখানে কি করব, সমহর করে দিব, অর্থাৎ এস কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ারের নিচে কি আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এবং আই অর্থাৎ এখানে এটা বাস্তব অংশ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কাল্পনিক অংশ এটা। তো আমরা জাস্ট এখানে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে আলাদা করে লেখার চেষ্টা করব, অর্থাৎ ইউ প্লাস আইভি আকারে করার চেষ্টা করব, এবং করার পরে এটার সাথে তুলনা করে আমরা ইউ এর মানটাকে বের করব এবং ভি এর মানটাকে বাহির করব, এই হচ্ছে বিষয়। তাহলে এখন দেখেন এস কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ারের নিচে কি আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এই প্লাসটা প্লাস আই এখানে কি ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ভাগ হবে কি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা যদি এই দুটোর লসাগু নিয়ে ক্যালকুলেশন করলে আবার উপরের লাইনটাই হবে। তো এখন এখান থেকে দেখেন ইউ এর মান কোনটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমরা এটাকে এটার সাথে যদি তুলনা করি ইউ প্লাস আই ভি এর সাথে, তাহলে এটা হবে ইউ প্লাস আই ভি। তাহলে ইউ সমান আমি কি লিখতে পারবো, ইউ সমান হচ্ছে এস কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ভি সমান আমি কি লিখতে পারবো এই যে এটা ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ভাগ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা শুরুর দিক থেকে দেখতেছি যে ইউটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, ভিটাও হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, এই জন্য এভাবে লেখা হয়েছে যে ইউ অফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে এটা এবং ভি অফ এক্স কমা ওয়াই সমান এটা। এই পর্যন্ত বুঝছেন, এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ এভাবে আলাদা করতে হবে যদি আপনার কোচি রিম্যান্সের সমীকরণকে সিদ্ধ করতে বলা হয়। তো এই পর্যন্ত বুঝছেন। আচ্ছা এরপরে আমি যাচ্ছি, দেখেন আমাদের কোচি রিম্যান্সের বা সিআর ইকুয়েশনটাকে আমরা কিভাবে প্রমাণ করছিলাম। আমরা জানি যে সিআর ইকুয়েশন এটা কিন্তু আর আমাদের এখন এটা যেহেতু মানে এটা আমরা প্রমাণটা একবার শিখছি, কিন্তু এখন আপনাদের এটা সূত্র হিসেবে কাজ করবে, এটা মুখস্থ রাখা লাগবে। তাহলে সিআর ইকুয়েশনটা কীরকম ছিল, ডেল ইউ ভাগ ডেল এক্স সমান ডেল ইউ ভাগ ডেল ওয়াই এবং ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান মাইনাস ডেল বি ভাগ ডেল এক্স, এটা কিন্তু ছিল। তো এখন প্রশ্নতে বলা হয়েছে দেখেন মূল বিন্দুতে, কি বিন্দুতে, মূল বিন্দুতে, আর মূল বিন্দুর স্থানাঙ্ক কত বলেন তো, 0 0, মানে এক্স এর মানও 0 ওয়াই এর মানও 0, এই কি না। আচ্ছা তাহলে এখন মূল বিন্দুতে পাই, দেখেন মূল বিন্দুতে পাই আমি যদি ইউ এর ক্ষেত্রে ধরি, ঠিক আছে, ইউ এর ক্ষেত্রে, তাহলে ইউ কে যদি আমি এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি, আমরা হচ্ছে একটা সূত্র জানি, আমরা এটা হচ্ছে চ্যাপ্টার 4 মানে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4 এর এ তে দেখবেন যে আমাদের কিছু সূত্র ছিল। আমি একটু যদি দেখাই দিই, এফ ফাংশনটাকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটাকে এভাবে লেখা হয় যে এফ এক্স, এটা কিন্তু লেখা হয়, আমরা কিন্তু দেখছিলাম। তাহলে আর এটা এ কমা বি হচ্ছে এ এবং বি বিন্দু, তাহলে এফ
এফ এক্স এ কমা বি সমান আমরা কি লিখছিলাম, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ অফ এ কমা বি ভাগ এইচ। এই সূত্রটা আপনার মনে আছে কিনা? হ্যাঁ ভাইয়া। মনে আছে? ভাইয়া আচ্ছা বুঝতে পারলাম অন্তরে করতে নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি আমি দেখাই দিব নাকি, ক্যালকুলাস 2 বইটা এনে দেখাই দিব, না মনে আছে আপনার বা স্মরণ আছে আপনার? আছে ক্লাস 2 অন্তরে করছি তো এগুলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এখন দেখেন আপনার হচ্ছে এখানে এফ ফাংশন আকারে দেয়া ছিল, কিন্তু আমার এখানে কি দেয়া আছে, ইউ ফাংশন, ইউ অফ এক্স কমা ওয়াই। আচ্ছা তাহলে এখানে ইউ ফাংশন আর এফ এক্স, এক্স বলতে একবার অন্তরীকরণ বোঝাচ্ছে, আমরা কিন্তু এটাকে চাইলে এভাবেও লিখতে পারতাম যে ডেল ডেল এক্স এফ, এটা যে কথা এফ এক্স একই কথা। তাহলে এখন তাহলে এখানে ইউটাকে আমরা এভাবে লিখছি ডেল ডেল এক্স ইউ সমান কি হবে, সূত্র অনুসারে দেখেন লিমিট, তাহলে এই যে লিমিট এখানে কি এইচ টেন্স টু জিরো, কিন্তু আমরা এই কমপ্লেক্স অ্যানালাইসিসে যদি এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এখানে ডেল এক্স টেন্স টু জিরো হবে, ওয়াই এর সাপেক্ষে যদি করা হয় তাহলে ডেল ওয়াই টেন্স টু জিরো হবে, জেড এর সাপেক্ষে যদি করা হয় তাহলে ডেল জেড টেন্স টু জিরো হবে এরকম। তাহলে এখানে আমার কি হবে, এইচ টেন্স টু জিরো এর জায়গায় এইচ এর জায়গায় হবে ডেল এক্স টেন্স টু জিরো। কেন, এখানে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, যেরকম আমাদের ক্যালকুলাস 2 তে ছিল এক্স এর সাপেক্ষে হলে এইচ টেন্স টু জিরো এবং ওয়াই এর সাপেক্ষে হলে কে টেন্স টু জিরো হইতো, এই হচ্ছে বিষয়। তারপরে দেখেন ইউ অফ কি, ইউ অফ এ প্লাস এইচ, তাহলে এখানে আমাদের এ প্লাস এইচ, তাহলে এখানে এ এবং বি বিন্দুর ক্ষেত্রে, কিন্তু আমাদের বলা হয়েছে মূল বিন্দুর ক্ষেত্রে, তাহলে বিন্দুগুলো কি হবে এখানে 0,0, তাহলে এখানে এই যে 0 প্লাস এইচ আছে, এইচ এর মান এখানে কত ডেল এক্স, তাহলে এই যে ডেল এক্স কমা বি আছে, বি এর মানটাও কি আমাদের এখানে 0,0 মানে কি এ এর মানও 0 বি এর মানও 0, তাহলে এই যে 0 মাইনাস হচ্ছে এফ অফ এ কমা বি, তাহলে এখানে আমাদের এফ দিয়ে ফাংশনটা ছিল কিন্তু ইউ দিয়ে ফাংশন, তাহলে ইউ অফ 0,0 অর্থাৎ এ এর মানও 0 বি এর মানও 0 যেহেতু মূল বিন্দুতে বলা হয়েছে। আর নিচে কি এইচ আছে, তাহলে এইচ এর জায়গায় কি হবে আমার ডেল এক্স হবে, এইটা বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে ইউ অফ 0 প্লাস ডেল এক্স মানে ডেল এক্স কমা 0 মাইনাস হচ্ছে ইউ অফ 0,0 ভাগ হচ্ছে ডেল এক্স। এরপরে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ইউ অফ ডেল এক্স কমা 0, ইউ অফ ডেল এক্স কমা 0 অর্থাৎ ইউ অফ দেখেন ইউ অফ এক্স কমা ওয়াই সমান আমাদের এই মানটা কিন্তু ইউ অফ এক্স কমা ওয়াই সমান, এইটাতে এখন একটু মনোযোগ দেন, দেখেন ইউ অফ এক্স কমা ওয়াই সমান এই মানটা, এখন যখন আমাদের ইউ অফ ডেল এক্স কমা 0 হবে তার মানে কি এক্স এর মানটা হচ্ছে ডেল এক্স, ওয়াই এর মানটা 0, সেক্ষেত্রে এখানে মান বসান, তাহলে এক্স এর জায়গায় কি হবে ডেল এক্স, তাহলে ডেল এক্স কিউব মাইনাস হচ্ছে 3 ডেল এক্স, ওয়াই এর মান কত 0 এর উপর স্কোয়ার, তাহলে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, শুধু এখানে থাকতেছে ডেল এক্স কিউব, তাহলে আমি এখানে লিখলাম এই যে ডেল এক্স কিউব, তারপর কি দেওয়া আছে ভাগ দেওয়া আছে, আমি এই যে এখানে ভাগ দিয়ে দিলাম, নিচে কি হবে এক্স এর জায়গায় কি হবে ডেল এক্স, তাহলে এই যে ডেল এক্স এর উপর স্কোয়ার, এখানে যেহেতু এস স্কোয়ার আছে তাহলে ডেল এক্স এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত 0 এর উপর স্কোয়ার, তার মানে আমি শুধুমাত্র পাবো ডেল এক্স এর উপর স্কোয়ার, তাহলে এই যে ডেল এক্স এর উপর স্কোয়ার, এবারে মাইনাস দেখেন ইউ অফ 0,0 অর্থাৎ এক্স এর জায়গায় 0 ওয়াই এর জায়গায় 0 বসালে এই পুরো মানটাই 0 হয়ে যাবে, তাহলে এই যে 0 আর নিচে আমাদের ছিল ডেল এক্স, আমি ডেল এক্সটা বসাই দিছি, এই মানটা বুঝছেন ক্যালকুলেশনটা? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, এখন না ভালো করে দেখা যাইতেছে না। আচ্ছা দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, মানে হচ্ছে মাঝে মাঝে একটু ঝাপসা দেখা গেলেও 2-1 সেকেন্ড পরে সেটা ঠিক হবে। আপনি হচ্ছে এই বিষয়টা যদি না বুঝে থাকেন আমি আলাদা খাতায় করে দিব, আপনি একটু বলেন যে বুঝছেন কিনা। খুব ভালোভাবে বুঝতে পারছি। ও আচ্ছা তাহলে এরপরে আমার প্রবলেম নাই ভাইয়া। হ্যাঁ এরপরে দেখেন সমান লিমিট ডেল এক্স টেন্স টু 0, এখানে ডেল এক্স কিউব মানে কি এটাকে লেখা যাবে ডেল এক্স এর উপর স্কোয়ার ইন্টু ডেল এক্স, আর নিচে কি ডেল এক্স এর উপর স্কোয়ার, আর এই ভাগটাকে আমি লিখছি এইভাবে আর কি, যেহেতু জায়গা নাই এখানে, এই যে ভাগ নিচে কি আছে ডেল এক্স, তাহলে এই যে ডেল এক্স দিয়ে দিলাম। এখন দেখেন উপরের মান ডেল এক্স এর উপর স্কোয়ার, ডেল এক্স এর উপর স্কোয়ার কাটা যায়, উপরে থাকে ডেল এক্স ভাগ হচ্ছে ডেল এক্স, তাহলে আমি এটাকে লিখছি দেখেন লিমিট ডেল এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে ডেল এক্স, এই যে ডেল এক্সটা আছে নিচে ডেল এক্সটা আছে, তাহলে এই যে ডেল এক্স বাই ডেল এক্স, এই লাইনটা আমি পরের পেজে উঠাই নিব। এখন ঠিক মতো দেখা যায় কিনা, বুঝছেন কিনা দেখেন। কিছুই দেখা যায় না। আচ্ছা আপনি এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, আমরা লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল এক্স ভাগ ডেল এক্স এই পর্যন্ত আমরা আছি, এই পর্যন্ত আপনি বুঝছেন কিনা একটু জানান। হ্যাঁ বুঝছি। আচ্ছা আমি পরের পেজে যাচ্ছি, দেখেন
আমি কি করলাম হচ্ছে এটা কি মান সমান ছিল আমার, এটা হচ্ছিল দেখেন এই যে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান কিন্তু ছিল, তাহলে আমি ডেল ইউ ভাগ ডেল এক্স সমান হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল এক্স ভাগ ডেল এক্স, এই লাইনটা পরের পেজে উঠাই নিছি। ঠিক আছে, তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল এক্স ভাগ ডেল এক্স। এখন এখানে কি ডেল এক্স ভাগ ডেল এক্স কাটা যায়, তাহলে থাকে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, আর এখানে থাকে 1, তাহলে 1 এর সাথে কোনো প্রকার ডেল এক্স নাই, কাজে এই লিমিটটাও অটোমেটিক উঠে যাবে, আমি যে মানটা পাবো সেটা পাবো হচ্ছে 1। এখন দেখেন এখন ঠিক একইভাবে ইউ এর মানটাকে কি করবো, এখানে যেভাবে এক্স এর সাপেক্ষে আমরা কি করছি, এক্স এর সাপেক্ষে যেভাবে আমরা ক্যালকুলেশন করছি, এখন আমরা কি করব ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করে দিব, আংশিক ডিফারেন্সিয়েশন। সেই ক্ষেত্রে কি হবে, আমার এখানে ডেল ওয়াই হবে, শুধুমাত্র কি পরিবর্তন হবে, এখানে আমার ডেল এক্স ছিল, এটা ডেল ওয়াই হবে, আর যেহেতু 0 0 বিন্দু বাকি মানও কি চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হবে, সেক্ষেত্রে এক্স এর মানটা 0 হবে আর ওয়াই এর মানটা হবে 0 প্লাস ডেল ওয়াই। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন। দেখেন জাস্ট হচ্ছে ইউ এর মানটাকে আমরা কি করবো, এখন ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হবে, তাহলে আমার সূত্রটা এরকম ছিল আগে, এফ ওয়াই অর্থাৎ এফ কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এ কমা বি অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু যদি থাকে সমানের দিক হয় লিমিট কে টেন্ডস টু জিরো এফ অফ এ কমা বি প্লাস কে মাইনাস হচ্ছে এফ অফ এ কমা বি ভাগ কে। এই সূত্র আপনার মনে আছে কিনা একটু জানান তো। হ্যাঁ ভাইয়া মনে আছে। আচ্ছা তাহলে এখন দেখেন, তাহলে আমার এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, তাহলে লিমিট আমি বলছিলাম যে এখানে যখন এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন হবে তখন এখানে ডেল এক্স হবে, এখানে ওয়াই সাপেক্ষে হয়েছে কাজে এখানে ডেল ওয়াই হবে, তাহলে লিমিট ডেল ওয়াই টেন্ডস টু জিরো, তারপর কি এফ আছে, তাহলে এটা যেহেতু আমার ইউ ফাংশন কাজে এখানে ইউ হবে ইউ অফ এ। ঠিক আছে, এ আছে, তাহলে আমাদের কিন্তু এটা মূল বিন্দুতে, তার মানে 0 0 বিন্দুতে, তাহলে এ এর জায়গায় কি হবে 0 হবে, কমা বি এর জায়গায় হবে 0 প্লাস ডেল ওয়াই মাইনাস হবে এখানে এফ অফ এ কমা বি, তাহলে এটা কি হবে ইউ অফ, যেহেতু ইউ ফাংশনটা তাহলে ইউ অফ 0 কমা 0, নিচে হবে কে ছিল অর্থাৎ কে টেন্ডস টু 0 ছিল, এখানে কে হয়েছে, তাহলে এখানে ডেল টেন্ডস টু 0 এখানে ডেল ওয়াই হবে। ঠিক আছে, ডেল ওয়াই টেন্ডস টু 0 ডেল ওয়াই হবে। তো এখন দেখেন লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0, এখানে ইউ অফ 0 আর 0 প্লাস ডেল ওয়াই মানে ডেল ওয়াই মাইনাস হচ্ছে ইউ অফ 0 কমা 0 ভাগ ডেল ওয়াই। এখন দেখেন আমার হচ্ছে ইউ অফ 0 কমা ডেল ওয়াই, আমাদের মানটা ছিল ইউ অফ এক্স কমা ওয়াই সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন ইউ অফ যদি এক্স এর মানটা 0 হয় এবং ওয়াই এর মানটা ডেল ওয়াই হয়, সেক্ষেত্রে এটার কি রকমের আকার হবে, আমরা যদি একটু দেখি এক্স এর মানটা 0, তাহলে এখানে 0 হবে, আবার এখানে আছে এক্স, এক্স এর মানটা 0, এখানেও 0 হবে, এখানে এক্স, এখানেও 0 হবে, আর এখানে ওয়াই, তাহলে এখানে ওয়াই এর জায়গায় ডেল ওয়াই স্কোয়ার হবে, কিন্তু হলেও কি উপরে দেখেন 0 কিউব আর এই যে 3 0 ডেল ওয়াই স্কোয়ার, এটা কিন্তু উপরের মানটা আমাদের 0 চলে আসবে, অর্থাৎ 0 মাইনাস 0, তাহলে নিচে যাই থাক সেটা কিন্তু আমাদের 0ই চলে আসবে। বিষয়টা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা এরপর হচ্ছে মাইনাস, দেখেন ইউ অফ 0 কমা 0 অর্থাৎ এক্স এর মানও 0 ওয়াই এর মানও 0, এখানে যদি আপনি ইউ অফ এক্স কমা ওয়াই সমান এক্স এর মান 0 বসান ওয়াই এর মান 0 বসান, পুরো অংশটাই 0ই হবে, আর নিচে আমাদের ডেল ওয়াইটা থাকবে, তাহলে সমান পাচ্ছি লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0, এখানে 0, তাহলে এখানে আমাদের কি হবে 0 যেহেতু কাজে লিমিটটা উঠে যাবে, আমাদের সরাসরি 0টাই থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক একইভাবে আমাদের ইউ এর মানটাকে কি করলাম, আমরা ইউ এর মানটাকে দেখেন ডেল ইউ ভাগ ডেল এক্স করে নিছি, আবার ডেল ইউ ভাগ ডেল ওয়াই করে নিছি, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করছি ইউটাকে, এবং ইউটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করছি। তো এখন আপনি কেন এগুলো করতেছেন, কারণ এই যে সূত্র দেখেন ইউটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, ভিটাকে ওয়াই এর সাপেক্ষে, ভিটাকে এক্স এর সাপেক্ষে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ভি মানটাকে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করে না। তাহলে আমি এখন ভি এর মানটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডেল ভি ভাগ ডেল এক্স সমান কি হবে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0। আমার মনে হয় না যে এটা আর নতুন করে বোঝানোর কিছু আছে, কারণ হচ্ছে শুধুমাত্র ভি এর জায়গায় ইউ, ইউ এর জায়গায় ভি, হ্যাঁ এটা আপনি এখানে সূত্রটা সাইড নোট দিয়ে রেখেছি, এটার সাথে তুলনা করে এটা লিখলেই হয়ে যাবে। তাহলে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ভি অফ 0 প্লাস ডেল এক্স কমা 0 মাইনাস হচ্ছে ভি অফ 0 কমা 0 ভাগ ডেল এক্স। এটা বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, আপনি হচ্ছে ঠিক একইভাবে ভি অফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আপনি কি পাচ্ছেন দেখেন ভি অফ ডেল এক্স 0 প্লাস এক্স মানে কি ভি অফ ডেল এক্স কমা 0, আপনি ভি অফ ডেল এক্স কমা 0, তাহলে এখানে যদি 0 বসান দেখেন ওয়াই কিউব আছে, ওয়াই এর মানটা কত 0, তাহলে এখানে 3x স্কোয়ার থাক কিন্তু ওয়াই এর মানটা 0, কাজে উপরে 0 চলে আসবে, তাহলে 0, আর এখানে মাইনাস এখানে ভি অফ 0 কমা 0 মানে এক্স এর মানও 0 ওয়াই এর মানও 0, এখানে বসালে কিন্তু 0ই চলে আসবে, নিচে ডেল এক্স সমান আপনি কি পাবেন
জিরোই কিন্তু পাবেন। এখন ঠিক একইভাবে আপনার ভি এর মানটাকে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা সূত্র অনুসারে যে সূত্রটা একটু আগে বললাম যে এফ ওয়াই এ কমা বি সমান হচ্ছে লিমিট কে টেন্ডস টু জিরো এফ অফ এ কমা বি প্লাস কে মাইনাস হচ্ছে এফ অফ এ কমা বি ভাগ কে, এই সূত্র অনুসারে আপনি লিখবেন আর কি। তাহলে লিমিট কি ডেল ওয়াই আছে, মানে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন কাজ এখানে ডেল ওয়াই টেন্ডস টু জিরো হবে। আর এখানে ভি অফ কি হচ্ছে আপনার সূত্র অনুসারে দেখেন এটা 0 0 বিন্দু, তাহলে কি হবে এখানে এফ অফ এ কমা বি প্লাস কে, এর মানটা 0 হবে, কমা হবে বি এর মানটাও 0 প্লাস কে এর জায়গায় কি হবে ডেল ওয়াই হবে, ডেল ওয়াই মাইনাস হচ্ছে ভি অফ 0 কমা 0 ভাগ ডেল ওয়াই। এরপরে দেখেন লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0 আপনার হচ্ছে এই এখান থেকে আপনি কি পাচ্ছেন দেখেন তো ভি অফ 0 কমা ডেল ওয়াই এটা কিন্তু পাচ্ছেন, দেখেন 0 পাইলেন, তারপরে কমা 0 প্লাস ডেল ওয়াই মানে ডেল ওয়াই, এটা সমান কি হবে আপনার ভি অফ এক্স কমা ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আপনি মানগুলো যদি বসান এক্স এর মান হচ্ছে 0, তাহলে আমি 0 বসে তার আগে দেখেন ওয়াই কিউব, তাহলে ওয়াই এর মান কত এখানে ডেল ওয়াই, তাহলে এই যে ডেল ওয়াই কিউব তারপর হচ্ছে মাইনাস 3x স্কোয়ার, এক্স এর মান কত এখানে এই যে এক্স এর মানটা 0, তাহলে 0 বসাই দিলে ওয়াই এর মান যাই থাকে এটা পুরোটাই 0 হয়ে যাবে। আর নিচে ঠিক একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স এর মানটা তো 0ই, তাহলে 0 যদি বসাই দিই ওয়াই এর মানটা হচ্ছে ডেল ওয়াই এর উপরে স্কোয়ার। তাহলে আপনার এই যে আমি এই মানটা এখানে লিখছি ডেল ওয়াই কিউব ভাগ ডেল ওয়াই স্কোয়ার, এই যে ডেল ওয়াই কিউব ভাগ হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর মানও যদি 0 হয় ওয়াই এর মানও যদি 0 হয়, তাহলে আপনি মানটা কিন্তু এখান থেকে 0ই পাবেন। তাহলে এই যে 0 আর নিচে ডেল ওয়াই সমানের দিকে কি হচ্ছে লিমিট ডেল ওয়াই টেন্স টু 0, এখানে ডেল ওয়াই কিউবটাকে লেখা যাবে ডেল ওয়াই এর উপরে স্কোয়ার ইন্টু ডেল ওয়াই, আর নিচে হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার, আর এই যে ভাগটা এটাকে আমি এভাবে লিখছি আর নিচে হচ্ছে ডেল ওয়াই। এই পর্যন্ত বুঝছেন কি না? আচ্ছা, তো এরপরে দেখেন তারপর হচ্ছে লিমিট ডেল ওয়াই টেন্স টু 0, এখানে কি হয় উপরে ডেল ওয়াই স্কোয়ার নিচে ডেল ওয়াই স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে ডেল ওয়াই ভাগ ডেল ওয়াই, তাহলে এই যে ডেল ওয়াই ভাগ ডেল ওয়াই এটা কাটা দিলে থাকে লিমিট ডেল ওয়াই টেন্স টু 0 1, আর এখানে যে 1 এর সাথে কোনো প্রকার ডেল ওয়াই নেই কাজে লিমিটটা উঠে যাবে, আমরা পাবো হচ্ছে 1। তাহলে এখন হচ্ছে সুতরাং 0,0 বিন্দুতে অর্থাৎ মূল বিন্দুতে আমরা কি কি পাইলাম, এখানে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান পাইছি 1, ডেল ইউ ভাগ ডেল এক্স সমান কি পাইছি এই যে দেখেন এখানে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান আমি কি পাইছি দেখেন তো ডেল ইউ ভাগ ডেল এক্স সমান আমি পাইছি 1, তাহলে আমি লিখলাম ডেল ইউ ভাগ ডেল এক্স সমান 1। ঠিক একইভাবে এখানে দেখেন ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান কত পাইছি 1, এটা কিন্তু ডেল ভি ভাগ ডেল ওয়াই এর মান, তাহলে ডেল ভি ভাগ ডেল ওয়াই সমানও আমি পাইছি 1, তাহলে আমি ডেল ইউ ভাগ ডেল এক্স সমান 1, আবার 1 সমান কি লেখা যাবে তাহলে 1 সমান লেখা যাবে ডেল ভি ভাগ ডেল ওয়াই, তাহলে যে ডেল ভি ভাগ ডেল ওয়াই, সুতরাং আমরা কি পাচ্ছি ডেল ইউ ভাগ ডেল এক্স সমান ডেল ভি ভাগ ডেল ওয়াই, এটা আমাদের প্রথম অংশটা কিন্তু প্রমাণ হয়ে গেল, ডেল ইউ ভাগ ডেল এক্স সমান ডেল ভি ভাগ ডেল ওয়াই, অর্থাৎ কচি রিম্যান্সের সমীকরণ এই যে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান ডেল ভি ভাগ ডেল ওয়াই ছিল, এই অংশটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা এই অংশটা প্রমাণ করব। তো এখন দেখেন এবং ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান আমি কি পাইছি ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এই যে ডেল ইউ ভাগ ডেল ওয়াই এর মান হচ্ছে 0, এটা কি ডেল ইউ ভাগ ডেল ওয়াই এর মান 0, তাহলে এই যে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান 0, আচ্ছা 0 সমান কি -0 লিখলে কোনো ক্ষতি আছে? দেখেন শোনা যাচ্ছে কিনা দেখেন, হ্যাঁ বললাম যে 0 সমান আমি যদি -0 লিখি কোনো সমস্যা আছে, মানে লেখা যায় কি না এটা একটু, হ্যাঁ তাহলে আমাদের যেহেতু প্রমাণে কিন্তু আমাদের ডেল ইউ ভাগ ডেল এক্স সমান মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স দেখাতে হবে, কাজে আমি লিখতে পারি 0 সমান -0 লেখা যাবে, আর -0 সমান আমি কি লিখতে পারবো মাইনাসটা থাকলেও 0 সমান আবার কি লেখা যাবে ডেল ভি ভাগ ডেল এক্স, কেন এই যে দেখেন আমাদের ডেল ভি ভাগ ডেল এক্স এর মানটা কত দেখেন তো 0, ডেল ভি ভাগ ডেল এক্স এর মানটা হচ্ছে 0, তাহলে আমি এখানে লিখতে পারবো 0 এর জায়গায় ডেল ভি ভাগ ডেল এক্স, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখেন তো ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স, তাহলে এটা সমান ডেল ইউ ভাগ ডেল এক্স সমান মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স, তাহলে আমাদের কচি রিম্যান্সের যে সমীকরণ সেই দুটা কিন্তু প্রমাণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব 0,0 বা মূল বিন্দুতে কথাটা আপনি লিখে দিতে পারেন অথবা 0,0 বিন্দুতেও লিখে দিতে পারেন যেটা মন চায়, তাহলে 0,0 বিন্দুতে সি আর সমীকরণ সিদ্ধ হয়, এবং এটাই আমাদের কিন্তু এখানে বলছিল যে সিদ্ধ হয় কিনা সেটা যাচাই করতে, যে সিদ্ধ করেই, ঠিক আছে এটা আমাদের দেখাতে বলছিল, তাহলে আমাদের সিদ্ধ হয়। এখন দেখাতে হবে যদিও এ প্রাইম অফ 0 বিদ্যমান নয়, অর্থাৎ এখন এ প্রাইম অফ 0টা বিদ্যমান নয়, এটা আমাদের দেখাতে হবে। তো আমি যে অংশটা প্রমাণ করলাম এই অংশটা আপনি বুঝছেন কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা একটু বলেন। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি হচ্ছে পরের অংশে যাই, অর্থাৎ দ্বিতীয় পার্টটা এখন করাবো। দেখেন সেকেন্ড পার্ট বলা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতার জন্য
পাই। তাহলে অন্তরীকরণ যোগ্য কিনা এটা আমাদের দেখাতে হবে। তাহলে সেকেন্ড পার্ট দেখেন, অন্তরীকরণ যোগ্যতার জন্য পাই, এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ যোগ্যতার সূত্র। সেই সূত্রটা কি রকম আমি যদি আপনাকে একটু বইয়ে দেখাই দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনি হচ্ছে যাবেন হচ্ছে আপনার 90 নাম্বার পেজে। 90 নাম্বার পেজে দেখবেন যে এখানে একটা সূত্র দেওয়া আছে যে এফ প্রাইম অফ জেড নট সমান হচ্ছে লিমিট জেড টেন্স টু জেড নট এফ অফ জেড মাইনাস হচ্ছে এফ অফ জেড নট ভাগ হচ্ছে জেড মাইনাস জেড নট। অর্থাৎ এটাই হচ্ছে আপনার অন্তরীকরণ সূত্র। এটা অনেকগুলো সূত্র এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন এফ প্রাইম অফ জেড নট, এই যেখানে দেওয়া আছে ডিফারেন্সিয়েবিলিটি, যেটা অন্তরীকরণ যোগ্যতা যাচাই, এটার ডিফিনেশন এই যেখানে দেখেন এখানে দেওয়া আছে কিন্তু যে লিমিট জেড টেন্স টু জেড নট এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট ভাগ জেড। হ্যাঁ দেখা যায় না? দেখা যায় না? না ভাইয়া। ও আচ্ছা, তাহলে আপনার বইয়ে হচ্ছে আপনি 89 পেজে বের করেন, 89 পেজ। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা দেখেন খাতার লেখাগুলো দেখা যায় কিনা এটা দেখেন। আমি এখানে লিখে আপনাকে দেখাই দিচ্ছি, আপনি হচ্ছে খাতার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা খাতার লেখা দেখা যায় এখানে দেখেন আপনার। আচ্ছা এই যে ডিফারেন্সিয়েবিলিটি অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতার যে সূত্র সেটা হচ্ছে আপনার এরকম লিমিট, আচ্ছা এ প্রাইম অফ জেড নট সমান এ প্রাইম অফ জেড নট সমান হচ্ছে আপনার লিমিট জেড টেন্স টু জেড নট এ প্রাইম অফ জেড নট সমান হচ্ছে লিমিট জেড টেন্স টু জেড নট এফ অফ জেড মাইনাস হচ্ছে এফ অফ জেড নট ভাগ হচ্ছে জেড মাইনাস জেড নট। এটা হচ্ছে সূত্রটা, আপনি বইয়েও দেখতে পারবেন। তাহলে এখন আমি হচ্ছে এটা কিভাবে লিখলাম দেখেন, আমাদের দেয়া আছে যে এফ প্রাইম অফ জিরো বিদ্যমান নয়। প্রশ্নটাতে বলা হয়েছে যে যদিও এফ প্রাইম অফ জিরো বিদ্যমান নয়, তো এটা আমাদের দেখাতে হবে যে বিদ্যমান কিনা। তাহলে আমাদের এখানে কি জেড এর মানটা জিরো, অর্থাৎ জেড নট আছে সূত্রের সাথে যদি মিলাই জেড নট সমান কি জিরো দেওয়া আছে। তাহলে এফ প্রাইম অফ জিরো সমান কি হবে লিমিট জেড টেন্স টু জেড নটের জায়গায় জিরো এফ অফ জেড মাইনাস হচ্ছে এফ অফ জিরো ভাগ হবে জেড মাইনাস জিরো। এটা বুঝছেন এবার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সূত্রটা পাইছেন বইয়ে? আপনারটা শুনে কিন্তু বুঝি না, বোঝা যায় না, ক্লিয়ার দেখা যায় না। না না এখন কথা বললাম ক্লিয়ার দেখা যায় না, কিন্তু কি আর বলবো, মানে এখানে হচ্ছে যে ক্লিয়ার দেখা যাওয়া না যাওয়া এখানে তো আমার কোনো হাত নাই। কখন নেট ভালো থাকবে কখন খারাপ থাকবে সেটা তো আমি কিছু করতে পারবো না, বুঝছেন কিনা? আমি যতদূর পারবো চেষ্টা করে বুঝাই দেয়া, এই হচ্ছে বিষয়। এখন যদি ক্লাসটা বাদ দিই তাহলে ক্লাসটা আবার অর্ধেক জায়গায় থেকেই গেল, কি করা যায় এখন বলেন? আপনি হচ্ছে সেই ক্ষেত্রে আপনি বই এখন কি খাতার লেখাগুলো দেখা যাচ্ছে না? আমি একটু 2 মিনিট পরে শুরু করব, বলেন। আচ্ছা তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সূত্রটা, আমি সূত্রটা আপনাকে দেখাই দেওয়ার চেষ্টা করলাম যে এই সূত্র হচ্ছে এফ প্রাইম অফ জেড নট সমান লিমিট জেড টেন্স টু জেড নট এফ অফ জেড মাইনাস হচ্ছে এফ অফ জেড নট ভাগ হচ্ছে জেড মাইনাস জেড নট। আপনি বই থেকে খুঁজে নেবেন কোথায় আছে। এখন জেড নটের জায়গায় জিরো হলে এটা কীরকম হবে, এফ প্রাইম অফ জিরো সমান লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড মাইনাস হচ্ছে এফ অফ জিরো ভাগ জেড মাইনাস জিরো। এখন আমাদের কিন্তু প্রশ্নে যে কাহিনীটা সেটা হচ্ছে কিন্তু এখানে দেখেন আপনার এফ প্রাইম অফ জিরো দেওয়া আছে, এটা আমাদের মান বাইর করতে হবে। তার মানে কি এখানে জেড নটের মানটা কিন্তু জিরো, ঠিক আছে? এই জন্য সূত্রটার আকার যেটা সেটা এরকমের হবে। আপনি পেজ নাম্বার 90-এ দেখবেন বা 89-এ দেখবেন তাহলেই হবে, বা এর আগে পরে আর কি। আমার যেহেতু পুরাতন বই আপনাদের সাথে নাও মিলতে পারে। তো এরপরে দেখেন লিমিট কি জেড টেন্স টু জিরো, এটাকে লেখা যাবে এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো। কেন লেখা যাবে? জেডটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এর ফাংশন, জেডটা হচ্ছে এক্স কমা ওয়াই এর ফাংশন। তাহলে জেড যেহেতু যেমন জেড সমান কি জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয়, তার মানে কি এখানে ওয়াইও আছে এক্সও আছে। এজন্য এই জেড টেন্স টু জিরো এটাকে শুধুমাত্র একটা অঙ্কের জন্য নয়, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একইভাবে লিখতে পারবেন। তাহলে এখানে জেড টেন্স টু জিরো এটাকে কিভাবে লেখা যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এভাবেও লেখা যাবে, অথবা এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো। এখন এখানে এফ অফ জেড সমান আমাদের হচ্ছে এই উপরের মানটা, কোন মানটা আমি যদি একটু দেখাই দিই
এই যে দেখেন এফ অফ জেড সমান হচ্ছে জেড এর মান যখন নট ইকুয়াল টু জিরো তখন এই মানটা, আর যখন জেড এর মানটা জিরো তখন হচ্ছে তো জিরো। তাহলে আমাদের ডাইরেক্ট এফ অফ জেড সমান আমরা এই মানটাকে লিখবো। যখন দেখেন জেড এর মানটা জিরো হলে তো এফ অফ জিরো হইতো, ঠিক আছে। তাহলে এখানে জেড এর মানটা আমাদের এফ অফ জেড সমান এটা, আর যখন এরপরে মাইনাস যদি দেন তাহলে এফ অফ জিরোর মানটা আমাদের জিরোয় চলে আসবে। আর নিচে জেড এর মানে কি এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যা, আর মাইনাস জিরো লেখার দরকার নাই। আপনি এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখেন লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো, এখানে হচ্ছে এখানে দেখেন এক্স কিউব মাইনাস থ্রি এক্স মানে ভাগটাকে মানে হচ্ছে এখানে কি ভাগ আকারে সেটাকে যদি আমি হচ্ছে একটু উল্টাই দিই তাহলে কি হবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর নিচে কি আছে এস এক্স স্কোয়ার, এর সাথে গুণ হবে। দেখেন আমাদের এক্স প্লাস আই ওয়াই এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এই যে ওয়ান ভাগ এক্স প্লাস আই ওয়াই। এখন আমাদের হচ্ছে বাস্তব অক্ষ বরাবর ওয়াই সমান জিরো এবং এক্স টেন্স টু জিরো। তো এখন দেখেন এখানে আমাদের বাস্তব অক্ষ বরাবর দেখতে হবে, তারপর হচ্ছে কাল্পনিক অক্ষ বরাবর দেখতে হবে এবং ওয়াই সমান এক্স রেখা বরাবর দেখতে হবে। এই তিন ক্ষেত্রে আমি যদি একটু দেখাই দিই, দেখেন বাস্তব অক্ষ বরাবর ক্যালকুলেশন করতে হবে, কাল্পনিক অক্ষ বরাবর ক্যালকুলেশন করতে হবে এবং ওয়াই সমান এক্স রেখা বরাবর ক্যালকুলেশন করতে হবে। করার পর যদি আমাদের মানগুলো সেম হয় তাহলে সেটা অন্তরীকরণযোগ্য, আর মানগুলো যদি সেম নয় তাহলে সেটা অন্তরীকরণযোগ্য নয়। তাহলে এখন এবং বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ কোন বরাবর কখন এক্স সমান জিরো হয়, কখন এক্স টেন্স টু জিরো হয়, কখন এক্স সমান জিরো হয়, কখন ওয়াই টেন্স টু জিরো হয়, এগুলো বিষয় নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে। তো তবু আমি বলে দিই, দেখেন আমাদের হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ মানে বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ মানে কাল্পনিক অক্ষ। যখন আপনি এক্স অক্ষ বরাবর নেবেন তখন এক্স টেন্স টু জিরো হবে, ওয়াই সমান জিরো মানে এক্স টেন্স টু জিরো হবে আর ওয়াই সমান জিরো হবে, বিষয়টা বোঝেন। আর যখন আমরা কাল্পনিক অক্ষ ওয়াই বরাবর নিব সেক্ষেত্রে এক্স সমান জিরো হবে আর ওয়াই টেন্স টু জিরো হবে, অর্থাৎ যে অক্ষ বরাবর সেটা টেন্স টু জিরো, বাকিগুলো সেটা টেন্স টু জিরো আর বাকিগুলো সমান জিরো। আর এটা কাল্পনিক অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর কাল্পনিক অক্ষ যেহেতু ওয়াই, তাহলে ওয়াই টেন্স টু জিরো, বাকি সব শুধুমাত্র জিরো, আর মানে সেই মানটা সমান জিরো। এই হচ্ছে বিষয়। তাহলে বাস্তব অক্ষ বরাবর বাস্তব অক্ষ যেহেতু এক্স অক্ষ, তাহলে আমাদের এক্স টেন্স টু জিরো হবে, ওয়াই সমান জিরো হবে। তাহলে এখন এফ প্রাইম অফ জিরো সমান কি হবে, দেখেন এফ প্রাইম অফ জিরো বলতে এই যে এফ প্রাইম অফ জিরোর যে আমরা মানটা পাইছি সেটা, তাহলে এফ প্রাইম অফ জিরো সমান কি হবে লিমিট, এখানে দেখেন এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো ছিল, শুধুমাত্র এখানে আমরা এক্স টেন্স টু জিরো লিখলাম। কেন লিখলাম, কারণ ওয়াই সমান জিরো, ওয়াই এর মানটা আমরা বসাই দিব, আর আমরা জানি মান বসালে লিমিটটা উঠে যায়, তাহলে এখানে লিমিটটা উঠে যাবে। তাহলে আমার এখানে এস কিউব আছে, এস কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স আর ওয়াই স্কোয়ার, ওয়াই সমান কত জিরো, জিরো স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই এর মান জিরো কিউব মাইনাস হচ্ছে থ্রি এস স্কোয়ার, ওয়াই এর মান কত জিরো, নিচে কি হবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ওয়াই এর মান কত জিরোর উপরে স্কোয়ার ইন্টু এখানে ওয়ান ভাগ এক্স প্লাস আই ওয়াই ছিল, আই থাকবে, ওয়াই এর জায়গায় আমরা জিরো বসাই দিব। এই পর্যন্ত বুঝছেন কিনা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখেন এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এই যে থ্রি ইন্টু এক্স ইন্টু জিরো স্কোয়ার, এটা কি পুরোটাই জিরো হয়ে যাবে, এখানে জিরো এটা জিরো, মানে সব জিরো হয়ে যায়, শুধু থাকবে এস কিউব আর নিচে থাকবে এস স্কোয়ার আর এই যে এখানকার এক্সটা, তো আমি একসাথে লেখার চেষ্টা করলাম। এখন দেখেন আমার এখানে উপরে থাকলো লিমিট এক্স টেন্স টু জিরো এস কিউব ভাগ এখানে এস স্কোয়ার আর এক্স গুণ করলে এস কিউব হবে, নিচের এস কিউব উপরে এস কিউব কাটা যাবে, থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান। তাহলে আমি এফ প্রাইম অফ জিরো সমান পাচ্ছি কত, ওয়ান। এই পর্যন্ত বুঝছেন? এখন এটা বুঝলে বাকিগুলো সহজেই বুঝবেন। তো এই পর্যন্ত বুঝছেন কিনা জানান, বাকি কাজটা শুরু করি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখেন এখন কাল্পনিক অক্ষ বরাবর, কাল্পনিক অক্ষ কোনটা, ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই টেন্স টু জিরো আর এক্স সমান জিরো, তাহলে এফ প্রাইম অফ জিরো সমান কি হবে লিমিট, এই যে দেখেন এফ প্রাইম অফ জিরো সমান লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো, এটাকে লেখা যাবে এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, একই বিষয়। কিন্তু আমরা পুনরাবৃত্তিক লিমিটের সংজ্ঞা কিন্তু আপনি হচ্ছে যদি ক্যালকুলাস টুটা একটু ভালোভাবে পড়া দরকার আর কি, দেখেন ওগুলো কিন্তু আমাদের লাগতেছে, আমার ফার্স্ট ইয়ারের অনেক সময় সূত্রগুলো লাগতেছে, এজন্য সবগুলো পড়াই ভালোভাবে পড়া দরকার, কি বলেন? জি ভাইয়া। হ্যাঁ তো এরপরে দেখেন, তো এখন এখানে এস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে যে এস কিউব মাইনাস মানে আমি হচ্ছে সরাসরি এ প্রাইম অফ জিরো এর মানটা এখানে উড়াই নিছি, নেওয়ার পর হচ্ছে এখন মানগুলো বসাবো, কি বসাবো, এক্স সমান জিরো বসাবো। তাহলে এক্স সমান যদি জিরো বসাই তাহলে এক্স টেন্স টু জিরোটা উঠে যাবে, অর্থাৎ মান বসালে লিমিটটা উঠে যায়, তাহলে থাকবে লিমিট ওয়াই টেন্স টু জিরো, এক্স এর জায়গায় জিরো কিউব মাইনাস থ্রি ইন্টু জিরো, এখানে কি ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স এর জায়গায় জিরো স্কোয়ার ইন্টু ওয়াই ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মানে জিরো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে শুধুমাত্র এক্স এর জায়গায় আমি কি বসাইলাম, জিরো
বসাইলাম। এরপরে দেখেন লিমিট ওয়াই টেন্স টু জিরো, এখানে আমার হচ্ছে জিরো জিরো মানে সব ক্যালকুলেশন করলে এখানে শুধুমাত্র থাকে আই ওয়াই কিউব, তাহলে এই যে আই ওয়াই কিউব নিচে থাকে ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই, মানে এই এখানে জিরো প্লাস আই ওয়াই মানে আই ওয়াই থাকবে আর এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এই যে ওয়াই স্কোয়ার ইন্টু আই ওয়াই, তাহলে ক্যালকুলেশন করলে কি হয় লিমিট ওয়াই টেন্স টু জিরো, এখানে আই থাকলো ওয়াই কিউবটাকে লেখা যাবে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এখানে নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এখানে দেখেন আমার নিচের ওয়াই স্কোয়ার উপরের ওয়াই স্কোয়ার কাটা যায়, এখানে আই ওয়াই নিচের উপরের আই ওয়াইটা কাটা যায়, অর্থাৎ এখানে ওয়াই কিউব আর আই ওয়াই এটাকে গুণ করলে কি হবে আপনার হচ্ছে আই ওয়াই কিউব হবে, নিচের মান উপরের মান কাটা যাবে, তাহলে কি হবে লিমিট ওয়াই টেন্স টু জিরো 1/1, এটা সমান কি হবে আমাদের 1, যেহেতু এখানে লিমিটটা অটোমেটিক উঠে যাবে কারণ 1-এর সাথে কোনো প্রকার ওয়াই নেই, তাহলে আমরা এফ প্রাইম অফ জিরো এর মানটা পাচ্ছি হচ্ছে 1। তো এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাদের বের করতে হবে রেখা বরাবর, তাহলে ওয়াই সমান এক্স রেখা বরাবর, ওয়াই সমান এক্স রেখা বরাবর, তাহলে আমরা কি পাচ্ছি এফ প্রাইম অফ জিরো লিমিট এক্স মানে এফ প্রাইম অফ জিরো এর যে মানটা সেই মানটা আমি দেখে দেখে এখানে হুবহু বসাই দিছি। তো এখানে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো এই মানটা দেওয়া ছিল, এখন দেখেন আমি কি করব ওয়াই সমান এক্স অর্থাৎ ওয়াই এর জায়গায় এক্স বসাবো, তাহলে আমাদের এখানে ওয়াই এর লিমিটটা উঠে যাবে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কি হবে এক্স কিউব মাইনাস 3x আর এই যে ওয়াই এর জায়গায় কি হবে এক্স, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আই, এখানে ওয়াই কিউব আছে তাহলে এস কিউব হবে মাইনাস 3x স্কোয়ার, ওয়াই এর জায়গায় কি হবে এক্স হবে, আর এখানে কি হবে নিচে এস স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই স্কোয়ারের জায়গায় কি হবে এস স্কোয়ার হবে, এখানে 1/x প্লাস আই ওয়াই ছিল, এখানে এক্স প্লাস আই ওয়াই এর জায়গায় এক্স হবে, তাহলে আমি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এস কিউব মাইনাস 3x এস স্কোয়ার গুণ করলে হবে 3x কিউব প্লাস হচ্ছে আইটা যদি গুণ করে দেওয়া হয় আই এস কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3 এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এস কিউব আর আইটা তো গুণ হয়ে যাবে, নিচে হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মানে দুইটা এস স্কোয়ার হবে আর এখানে হবে এক্স প্লাস আই এক্স। এরপরে দেখেন লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এস কিউব যদি কমন না হয় থাকবে হচ্ছে 1-3 আর এখানে প্লাস এখানে কি হবে দেখেন এখানে হচ্ছে আমরা যেহেতু এস কিউব কমন নিছি তাহলে এখানে থাকবে আই মাইনাস এখানে এস কিউব কমন নিছি তাহলে থাকবে হচ্ছে 3i, তাহলে এই যে মাইনাস 3i নিচে কি হবে আমার 2x কিউব আর এই এক্স প্লাস আই এক্স থেকে এক্স কমন নিলে হবে 1+i, তাহলে আমি কি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো আর এখানে আমার এখানে কি হচ্ছে দেখেন এই যে এস স্কোয়ার আর এক্স মানে কি এস কিউব, এই নিচের এটা আর উপরের এস কিউব কাটা যাবে থাকবে হচ্ছে উপরে 1-3 তাহলে -2 আর এখানে i মাইনাস 3i, তাহলে কি থাকবে দেখেন তো i মাইনাস 3i অর্থাৎ 3টা i থেকে একটাই বাদ দিলে হবে -2i আর এই -2i আর এই প্লাস গুণ করে প্লাসে মাইনাসে -2i হয়ে যাবে আর নিচে 2 × 1+i হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে যদি আমি -2 কমন নেই তাহলে হবে আমার +1 এখানে হবে প্লাস কি আই চলে আসবে আর নিচে কি 2 × 1+i, তাহলে আমার এখানে দেখেন 1+i উপরের 1+i 2 আর 2 কাটা যায়, তাহলে উপরে থাকে কি -1 নিচে থাকে 1, তাহলে আমার এখন এখানে -1/1 মানে কি মানে -1 শুধু, তাহলে এটাকে আমি যদি লিখি এভাবে লিমিট এক্স টেন্স টু জিরো -1/1 মানে কি -1, তাহলে এই -1 এর কাছে কি কোনো প্রকার এক্স নাই কাজে লিমিটটা অটোমেটিক উঠে গিয়ে আমরা পাবো -1, তাহলে আমরা 3 বেলায় দেখেন বাস্তব অক্ষ বরাবর আমরা কি মান পাইছি বাস্তব অক্ষ বরাবর যেটা এফ প্রাইম অফ জিরো সমান আমরা পাইছি 1 এবং কাল্পনিক অক্ষ বরাবর এফ প্রাইম অফ জিরো সমানও পাইছি 1, কিন্তু রেখা বরাবর অর্থাৎ ওয়াই সমান এক্স রেখা বরাবর ওয়াই সমান এক্স রেখা বরাবর আমরা এফ প্রাইম অফ জিরো সমান পাইছি কি -1, তাহলে এই মানগুলো কিন্তু সমান নয়, কাজে যেহেতু ভিন্ন ভিন্ন পথের জন্য এফ প্রাইম অফ জিরো এর ভিন্ন ভিন্ন মান সুতরাং এফ প্রাইম অফ জিরো বিদ্যমান নাই অর্থাৎ এফ অফ জেড অন্তরীকরণযোগ্য নয়। বিষয়টা ক্লিয়ার বুঝছেন কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা একটু জানান। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন ইফতারির সময় হচ্ছে, আজকের ক্লাস এই পর্যন্তই আর কি।